আসসালামু আলাইকুম সবাইকে। আজকের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই ক্লাসে দ্রুত জয়েন করে ফেলো। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি জান্নাত আমাদের সাথে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমরা অল্প একটু সময়ের মধ্যে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। তো পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আমরা আমাদের ক্লাসে টোটাল 11টা সিকিউ সলভ করাবো। তো 11টা সিকিউর মধ্যে হয়তো বা 2 থেকে 3টা সিকিউ থাকবে, যেগুলো আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিব, এবং বাকি সিকিউগুলো হচ্ছে আমি করিয়ে দিব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি সিকিউ সলভিং ক্লাস হিসেবে। তো আজকের ক্লাসে আমরা সিকিউ সলভ করব, এবং সেই সিকিউ সলভের মধ্যে 2 থেকে 3টা সিকিউ আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিব, যাতে করে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তো আমরা গতকালকের ক্লাসেও আমরা 4টা সিকিউ সলভ করেছিলাম, আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং আমাদের যে গ্রাহামের ব্যাপন সূত্র, এই দুটি সূত্র আলোকে। এবং আমরা আজকে আরও কিছু সিকিউ সলভ করব। এই দুটি সূত্রকে খুব বেশি প্রাধান্য দেওয়ার অন্যতম কারণ এইটাই যে এই অধ্যায় থেকে এই দুটি সূত্র তুমি পারো এবং এই সিকিউগুলো তুমি প্র্যাকটিস করে ফেলছো আমার সাথে, তার মানে ধরে রাখো তোমার হচ্ছে 10 নাম্বার কমন পড়ে গিয়েছে ফাইনাল পরীক্ষায়। কারণ এই দুইটা সূত্রের কম্বিনেশনে একটা ম্যাথ প্রত্যেক বোর্ডেই মোটামুটি এসে থাকে। ঠিক আছে? প্রত্যেক বোর্ডেই ওভারঅল এসে থাকে। তো এটাই আসলে কারণ, এই সূত্রটা এই দুইটা সূত্রের এতগুলো সিকিউ করানোর অন্যতম কারণ হচ্ছে এইটাই। তো ভাইয়া সবসময় চেষ্টা করব যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোকেই হচ্ছে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়ার, যাতে করে হচ্ছে তোমরা পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার কমন পেতে পারো। ওকে? তো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমি আর কথা না বাড়িয়ে আমি তাহলে শুরু করি। তো আমি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আমার কথা আমি নিজে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো আশা করছি তোমরাও ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমাকে। তারপরে যদি কখনো কোনো ইন্টারাপ্ট হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাবা। ওকে? ঠিক আছে। তো আমাদের আজকে প্রথম যে সিকিউ সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022-এর এই সিকিউটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি। তো এই সিকিউতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এক্স নামক একটি গ্যাস এবং ওয়াই নামক একটি গ্যাস আছে, এবং এই দুটি গ্যাস পরবর্তীতে জেড পাত্রে একত্রে মিশ্রিত করা হয়েছে। তো জেড একটা খালি পাত্র, বাট দেখো জেড পাত্রে কোনো আয়তন কিন্তু প্রশ্নে দেওয়া নেই। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে? ভাই আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে যে আমাদের উদ্দীপকে এক্স গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। এক্স গ্যাসের অণুর সংখ্যা, তার মানে এন বের করতে বলেছে। অণুর সংখ্যা মানে কি? এন। তো অণুর সংখ্যা বের করার সূত্র কি? অণুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে আমরা জানি এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। মানে অণুর সংখ্যা বের করার সূত্র কি? মানে মোল মানে কি? মোল মানে হচ্ছে উপরে এন, মানে অণুর সংখ্যা ডিভাইডেড বাই নিচে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কি? অ্যাভোগাড্রো সংখ্যা মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো আশা করছি এই জিনিসটা তোমরা সবাই জানো। তো আমাকে বলেছে উদ্দীপকের এক্স গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করতে। তাহলে উদ্দীপকের এক্স গ্যাসের অণুর সংখ্যা বের করতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে, উদ্দীপকের ইনফরমেশনগুলো আমরা একটু যদি দেখি। উদ্দীপকের ইনফরমেশনগুলোতে বলা আছে 4 লিটার এক্স পাত্র, 4 লিটার। তার মানে আমাদের এখানে ভি দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে এক্স গ্যাসের 4 লিটার। তারপর আমাদের 0.3 ATM চাপ, অর্থাৎ আমাদের পি দেওয়া আছে, আমাদের ডব্লিউ দেওয়া আছে 5 গ্রাম, ডব্লিউ দেওয়া আছে, এবং আমাদের টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের মোটামুটি এমন কিছু জিনিস দেওয়া আছে যেটা দিয়ে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা দাঁড় করাতে পারবো, এবং সেখান থেকে আমরা স্মল এন বের করব। তারপর ওই স্মল এন সমান এই যে সূত্র, এটা দিয়ে আমরা এন এর মান বের করব। তো আশা করি ম্যাথটা তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে প্রথম যে আমাদের গ নাম্বার ম্যাথ, সেটা আমরা আসলে আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে করব। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম ম্যাথ চট্টগ্রাম বোর্ড 2022, চট্টগ্রাম 2022। আজকে আমি মোটামুটি 22 এবং 23-এর সিকিউই রেখেছি, যেহেতু 24 সালে তো আসলে আমাদের পরীক্ষা হয়নি, কেমিস্ট্রি পরীক্ষা। তো তোমরা আসলে প্র্যাকটিসের জন্য একটা বোর্ড কম পাবা। তোমরা হচ্ছে 2023 পর্যন্তই পাচ্ছ তোমাদের পরীক্ষার জন্য। তো গ কি? গ আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি।
তো আমরা এখান থেকে বলতে পারি বা পিভি ইকুয়াল টু এন মানে কি এন বাই এন এ। কেন এন ইকুয়াল টু এন বাই এন এর সূত্র ব্যবহার করছি? আচ্ছা এন বাই এন এ ব্যবহার করবো না, এন ইকুয়াল টু কি ডব্লিউ বাই এম আর টি। কেন? কারণ হচ্ছে আমাদের ভর ডব্লিউ দেওয়া আছে 5 গ্রাম, ভর দেওয়া আছে ডব্লিউ, তাহলে ডব্লিউ বাই এম আর টি। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা পাচ্ছি। আচ্ছা এখন একটা জিনিস একটু বোঝো, এটা কি ডব্লিউ বাই এম দিয়ে করবো নাকি এন দিয়ে করবো? এটা কি আমরা ডব্লিউ বাই এম দিয়ে এই অঙ্কটা করব নাকি আমরা এন দিয়ে করবো? ভাইয়া এন দিয়ে করবো, স্মল এন দিয়ে করবো, কারণ কি আমাদের ক্যাপিটাল এন মানে অনুসংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা এটা এনআরটি রেখে দিব। ওকে, তো আমরা এখানে যেটা করব, এখানে আমরা লিখবো এন বাই এন এ ইন্টু আর টি। মানে ডব্লিউ এখানে আমাদেরকে দেওয়া হয়েছে মানে আমাদেরকে কনফিউজ করার জন্য। তোমরা ভাববা যে ডব্লিউটা কোথায় ব্যবহার করা যায়, তোমরা ডব্লিউ বাই এম আর টি দিয়ে অঙ্কটা করতে শুরু করবা, বাট আসলে দরকার নেই, কারণ আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বের করতে বলেছে অনুসংখ্যা ক্যাপিটাল এন কত। তো ক্যাপিটাল এন তো আমাদের এই যে স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই, আমাদের তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে ক্যাপিটাল এন ইকুয়াল টু উপরে চলে যাবে পি ভি এন এ আর নিচে চলে যাবে আমাদের আর টি। তো এখান থেকে আমরা সরাসরি ক্যাপিটাল এন বের করে ফেলতে পারবো। যদিও গাইডে সরাসরি বের করা থাকে না, গাইডে বা টেস্ট পেপারে আমরা দেখব প্রথমে স্মল এন বের করবে, ছোটো হাতের এন বের করবে, তারপরে সেটা দিয়ে আমাদের বড় হাতের এন বা অনুসংখ্যা বের করা হয়। তো আমরা যদি এখন যদি মানগুলো যদি বসাই, পি কত? পি হচ্ছে আমাদের 0.3 এটিএম চাপ, 0.3 এটিএম চাপ। ভি কত? ভি হচ্ছে আমাদের 4 লিটার, আয়তন হচ্ছে আমাদের 4 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। আর কত? আর হচ্ছে আমাদের 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। কেন এটা ব্যবহার করলাম? কারণ চাপ দেওয়া আছে এটিএম এককে, আয়তন দেওয়া আছে লিটার এককে। টি কত? টি আমাদের প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। ঠিক আছে, তো এগুলো তোমরা দেওয়া আছে দিয়ে লিখে নিও, ভাইয়া লিখলাম না। তাহলে এখান থেকে আমরা এন এর মান পাচ্ছি কত? এন এর মান এখান থেকে আমরা পাবো, আমরা যদি এন এর মান যদি বসাই তাহলে এন এর মান আমরা পাবো উপরে হচ্ছে 0.3 ইন্টু 4 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই নিচে আসবে আমাদের 0.0821 ইন্টু 303, হিসাব করলে আসবে 2.905 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এতটি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে এক্স গ্যাসের, সেই এক্স গ্যাসে আসলে এই কন্ডিশনে অনুসংখ্যা কত। তো এক্স গ্যাসে আমাদের অনুসংখ্যা কয়টি এসেছে? এক্স গ্যাসে আমাদের অনুসংখ্যা এসেছে 2.905 ইন্টু 10 টু দি পাওয়ার 22টি। তো আমি এই অঙ্কটা একটু ছোট করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তো আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া। তো সবাই দ্রুত যারা এখনও ক্লাসে জয়েন করনি তারা হচ্ছে জয়েন করে ফেলো, কারণ হচ্ছে আমি আসলে ক্লাসে আমার বন্ধুকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মৃন্ময় দে। তো আমার বন্ধু আমার ক্লাস করছে, তো বন্ধুর সাথে অনেক লম্বা সময় ধরে কথা হয় না, তো আশা করছি সে ভালো আছে। আমার 24 ব্যাচের স্টুডেন্ট একজনকে দেখতে পাচ্ছি, আবিদুজ্জামান, সেই মুহূর্তে ক্লাসে আছে। বাট যাদের জন্য ক্লাস করা তারা কিন্তু ক্লাসে খুবই কম উপস্থিত। ঠিক আছে, তো তাহলে সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, কারণ হচ্ছে আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি, আমাদের যে ঘ সেই ম্যাথটাতে আমরা চলে যাচ্ছি। তো দেখো আমাদের পরের যে সিকিউটা সেইটাতে আমরা যদি চলে যাই, ঘ নাম্বার বলেছে জেড পাত্রে এক্স গ্যাসের তুলনায় ওয়াই গ্যাস অধিক হারে ব্যাপিত হয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো জেড পাত্রে এক্স গ্যাসটাকেও তুমি চালনা করলে, ওয়াই গ্যাসটাকেও তুমি জেড পাত্রে চালনা করলে। এখন কোন গ্যাসটা দ্রুত ব্যাপিত হবে, অধিক হারে ব্যাপিত হবে? তো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, বলো তো অধিক হারে কে ব্যাপিত হবে? অধিক হারে কে ব্যাপিত হবে? যার আণবিক ভর কম, যার এম কম, আণবিক ভর। তার মানে আমরা কি করব? আমরা এক্স গ্যাসের আণবিক ভর বের করব, ওয়াই গ্যাসের আণবিক ভর বের করব। দুইটা আণবিক ভর বের করার পর তারপর গত ক্লাসে কি করেছিলাম, ওই আণবিক ভর দিয়ে আমরা ব্যাপন হার বের করব, আর স্মল আর বের করব। তারপর আমরা পড়ছিলাম না যে লব বাই হর যদি একের সমান হয় তাহলে লব আর হর সমান। তারপর কি যদি একের থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমাদের হর বড়, আর একের থেকে যদি বড় হয় তাহলে লব বড়। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তো সেইভাবে আমরা ম্যাথটা করব। তাহলে চলো আমরা প্রথমে জেড পাত্রে এক্স গ্যাসের মানে আমাদের এক্স যে গ্যাসটা সেই গ্যাসের আণবিক ভর কত সেটা আগে বের করি। তাহলে এক্স গ্যাসের আণবিক ভর বের করব, তাহলে আমরা লিখি ঘ। তো আমরা লিখব এক্স গ্যাসের ক্ষেত্রে আমরা কি করব? আণবিক ভর বের করব। তো আমাদের এক্স গ্যাসের যে সকল ইনফরমেশন দেওয়া আছে, দেখো চাপ দেওয়া আছে 0.3 অ্যাটমসফেরিক প্রেশার,
আয়তন দেওয়া আছে 4 লিটার, ভর দেওয়া আছে 5 গ্রাম, টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদেরকে বলছে যে তুমি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র অ্যাপ্লাই করো, এই দিকে আমাদেরকে ফোর্স করছে। তাহলে পিভি ইকুয়াল টু আমরা বের করবো কি আণবিক ভর। হ্যাঁ, আণবিক ভর কোথায় লুকিয়ে থাকে? W/m, এন এর ভেতরে, স্মল এন এর ভেতরে এম লুকিয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এম বের করব। তাহলে আণবিক ভর এম ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই পিভি। ঠিক আছে, তো এই মানটা আমরা এখন এখানে করি, এই পাশে করি, মানে নিচে নিচে লিখে তুমি, আমি পাশে লিখছি। তাহলে এম ইকুয়াল টু ডব্লিউ কত? ডব্লিউ হচ্ছে আমাদের 5 গ্রাম, 5 গ্রাম। আর কত? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তারপর টি কত? 300 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। তারপর চাপ কত? 0.3 এটিএম চাপ, আয়তন হচ্ছে 4 লিটার। তাহলে এটা হিসেব করলে আমাদের চলে আসবে mx, মানে আমাদের এম গ্যাসের, মানে আমাদের এক্স গ্যাসের আণবিক ভর চলে আসবে। ঠিক আছে, তো যেহেতু এক্স গ্যাসের জন্য সেহেতু এখানে mx লিখে রাখতে পারো, আর ওয়াই গ্যাসের জন্য যেটা আসবে সেটাকে আমরা my লিখবো। এটা হচ্ছে জাস্ট দুইটাকে আলাদা করার জন্য, তুলনা করার জন্য। তাহলে উপরে কি আসবে? 5 × 0.0821 × 303 ডিভাইডেড বাই নিচে আসবে 0.3 × 4, হিসাব করলে আসছে 103.65, 103.65। তাহলে আমাদের যে এক্স গ্যাস, সেই এক্স গ্যাসের আণবিক ভর 103.65। ওকে, এখন আসো আবার ওয়াই গ্যাসের জন্য বের করি। তাহলে আবার ওয়াই গ্যাসের ক্ষেত্রে, আবার ওয়াই গ্যাসের ক্ষেত্রে, ওয়াই গ্যাসের ক্ষেত্রে আমাদের কত আসবে? ওয়াই গ্যাসের ক্ষেত্রে আমরা এটা আর এত ডিটেলস করবো না, সরাসরি এম ওয়াই দিয়ে বের করে ফেলি। ওয়াই গ্যাসের ক্ষেত্রে আমাদের আসবে এম ওয়াই ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই পিভি। তো এখানে আমাদের মান বসাই। ডব্লিউ কত? দেখো ডব্লিউ হচ্ছে 4 গ্রাম। এই যে ওয়াই গ্যাস, এই যে দেখো ডব্লিউ 4 গ্রাম। আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, এটাকে আমি মনে করো সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, সবুজ। এই যে দেখো 4 গ্রাম, এটা হচ্ছে ডব্লিউ, ডব্লিউর মান কত? 4। আর এর মান কত? 0.0821, কারণ আমি নিয়ত করে ফেলেছি যে আমি পিটাকে এটিএম এ নিব আর ভিটাকে লিটারে নিব। টেম্পারেচার কত? টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, কারণ এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রে টেম্পারেচার কি থাকে? স্থির থাকে। তাহলে টেম্পারেচার 303 কেলভিন। চাপ কত? চাপ দেখো এটিএমেই দেওয়া আছে 1.53, আর আয়তন দেখো লিটারেই দেওয়া আছে 2 লিটার। তাহলে চাপ হচ্ছে 1.53, আয়তন হচ্ছে 2 লিটার। যেহেতু তুমি আর এর মান 0.081 বসিয়েছো, তার মানে চাপ অন্য কোনো এককে থাকলেও সেটাকে আমরা এটিএম এককে ট্রান্সফার করতাম, কনভার্ট করতাম। আর আয়তন লিটার ছাড়াও অন্য কোনো এককে থাকলেও সেটাকে আমরা লিটারে কনভার্ট করে নিতাম। ঠিক আছে, কনভার্সন কিন্তু তোমরা জানো সবাই, আমি পড়িয়েছি। তাহলে এখন আমরা যদি হিসেব করি কত আসবে? 0.0821 × 303 ডিভাইডেড বাই 1.53 × 2, আনসার আসবে 32। খুবই কম আসছে না? 32.52, 518, অর্থাৎ 32.52 my। তাহলে হিসেব করে বলো, যেহেতু my ছোট আসছে, mx কত আসছে? 103, সেখানে my আসছে 32, তার মানে কি ওয়াই গ্যাসটাই আগে বেপিত হবে। বাট আমরা কি করব, যেহেতু ঘয়ের জন্য অঙ্ক, এটাকে আমরা রেট দিয়ে বের করব। ঠিক আছে, তো আবার আমরা জানি ওয়াই, আর ওয়াই অথবা লিখবো আর এক্স ডিভাইডেড বাই আর ওয়াই সমান রুট ওভার উপরে চলে যাবে my, নিচে চলে যাবে mx। তাহলে আমরা এখান থেকে লিখব বা rx বাই ry, এটার অনুপাত বের করব। my কত? my হচ্ছে 32.52। mx কত আসছিল? mx আসছিল 103.65, 103.65। তাহলে বা rx ডিভাইডেড বাই ry, এটা সমান আমাদের কত আসবে? রুট ওভার উপরে হচ্ছে 32.52 ডিভাইডেড বাই 103.65, আসছে আমাদের 0.56। দেখো একের থেকে কম আসছে, তাই না? এক থেকে কম আসছে। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, যেহেতু আর এক্স এবং আর ওয়াই মানে লব বাই হর, এটা একের থেকে ছোট আসছে, তাহলে বড় কে হবে? বড় হবে আমাদের হর। তাহলে সুতরাং আর এক্স থেকে আর ওয়াই বড় হবে, তার মানে ওয়াই গ্যাসের ব্যাপন হার এক্স গ্যাসের ব্যাপন হার থেকে বেশি হবে। তাহলে অর্থাৎ ওয়াই গ্যাস অধিক হারে বেপিত হবে, ওয়াই গ্যাস অধিক হারে বেপিত হবে, অধিক হারে বেপিত হবে। এই কনসেপ্টটা সবার মাথায় ঢুকে যাওয়া উচিত। ঠিক আছে, অধিক হারে বেপিত হবে, কারণ তোমরা টেস্ট পেপারে দেখবা ম্যাথগুলো একটু অন্যভাবে করা আছে, বাট আমি তোমাদেরকে একটা নিয়মে শিখাচ্ছি। এই নিয়মটা যদি আত্মস্থ করতে পারো, তাহলে এই ধরনের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা ইজিলি করতে পারবে। তো এই অঙ্কটা আমাদের যে প্রথম যে সিকিউটা আমি তোমাদেরকে করালাম, সেই সিকিউটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে জানাও,
সবাই ক্লিয়ারলি এই সিকিউটা ধরতে পেরেছো কিনা সেটা আমাকে জানাও, তারপর আমরা পরবর্তী সিকিউতে চলে যাব। আচ্ছা, জান্নাত বলছো ক্লিয়ার, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা পরবর্তী সিকিউতে যাচ্ছি, ঠিক আছে। আমরা পরবর্তী সিকিউতে যাব, ঠিক আছে। মার্জিয়াও ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী সিকিউটা দেখি। দাঁড়াও, পরবর্তী সিকিউটা আমরা যদি দেখি, পরবর্তী সিকিউ হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2022, ঠিক আছে। পরবর্তী সিকিউ হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2022, এটা হচ্ছে আমাদের পরবর্তী সিকিউ। তাহলে বরিশাল বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022-এর এই সিকিউটাতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রশ্ন বলেছে এ পাত্রের গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। এ পাত্রের গ্যাসের আণবিক ভর নির্ণয় করো, তার মানে কি এ পাত্রের গ্যাসের এম বের করো, ক্যাপিটাল এম, বড় হাতের এম বের করো। তাহলে ফর্মুলাটা কি আসবে? এম ইকুয়াল টু কি পড়েছিলা? WRT ডিভাইডেড বাই PV। আচ্ছা, আমরা একটু পরে শুরু করছি, আজানটা শেষ হোক। আচ্ছা, তো আমরা পরের অঙ্কটা দেখি। আমরা এম ইকুয়াল টু WRT বাই PV করবো, এটা আমরা বুঝতে পেরেছি। দেখো এখানে এ পাত্র বলেছে, এ পাত্রে ভি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভর দেওয়া আছে, বাট চাপটা কিসে দেওয়া আছে? কিলো প্যাসকেলে দেওয়া আছে, হবে না। আমরা এটাকে কি করব? ATM এককে নিব, ATM এককে নিব, ঠিক আছে। তো চলো আমরা করি, ম্যাথটা করি। বরিশাল বোর্ড 2022, লিখো বরিশাল 2022 গ। তো তোমরা পরীক্ষার সময় কিন্তু একদম শুরু থেকে করে আসবে। PV ইকুয়াল টু NRT বা PV ইকুয়াল টু W বাই MRT, বের করবা M ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই PV। তো বা M ইকুয়াল টু W কত? W হচ্ছে 8.885 গ্রাম, 8.885। আর কত? আমি প্ল্যান করে ফেলেছি যে আর আমি 0.0821 বসাবো। হ্যাঁ, টি কত? টি হয়েছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 কেলভিন। ভি কত? ভি হচ্ছে আমাদের 10 লিটার, ভি হচ্ছে 10 লিটার। বাকি রইল কি? পি কত দেওয়া আছে? 50 কিলো প্যাসকেল। ATM নিতে গেলে কি করতে হয়? 101.325 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50 ভাগ 101.325 কিলো প্যাসকেলকে যদি ATM নিতে চাও তাহলে 101.325 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন মানটা বসিয়ে ফেলি, আনসারটা কত আসে দেখো। M ইকুয়াল টু কত আসে? উপরে 8.885 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে 50 ডিভাইডেড বাই 101.325 ইন্টু 10 লিটার।
তাহলে এটা হিসেব করলে কত আসে? 44 আসবে, তাই না? 44 আসবে। বরিশাল বোর্ডের ম্যাথটা আমাদের কত আসবে? 44। তাহলে যদি বলতো এই গ্যাসটার নাম কি, 44 কোন গ্যাসের আণবিক ভর? 44 কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তাহলে WM আসছে 44, তার মানে আমরা বলবো গ্যাসটি কার্বন ডাই অক্সাইড। যদি প্রশ্ন বলতো যে এই গ্যাসটির নাম কি, তাহলে এ গ্যাসটি কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড। এ গ্যাসটি আমাদের কার্বন ডাই অক্সাইড, কারণ আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর 44। ঠিক আছে, CO2 গ্যাসটির আণবিক ভর হচ্ছে 44, বাট এখানে চাই নাই, বাট তাও আমি লিখে দিলাম 44 হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো, তারপর আমরা যদি ঘ করি, ঘতে যদি যাই, ঘতে আমাদের কি বলেছে? প্রদত্ত উপাত্ত হতে ডাল্টনের আংশিক চাপ সূত্র যাচাই করো। এটা একটু বোঝো, এটা হুট করে দেখলে বুঝবা না। বরিশাল বোর্ড তো একটু জটিল প্রশ্ন করে তারা। খেয়াল করো, সি পাত্রে যখন তুমি এক্স এবং ওয়াই যখন মিশিয়েছো, তখন মিশ্রণের চাপ কত আসছে? 72.22 কিলো প্যাসকেল। তাপমাত্রা কিন্তু সেম, সবগুলোই 25, কারণ এটা ডাল্টনের আংশিক চাপ সূত্রের ফর্মুলা। তাহলে দেখো, মানে ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাদেরকে বলছে যদি এক্স এবং ওয়াই এই দুটাকে আমি যদি সি পাত্রে যদি মেশাই, মানে এ পাত্র এবং বি পাত্রে গ্যাস দুটাকে আমি যদি সি পাত্রে মেশাই, তাহলে তাদের মিশ্রণের মোট চাপ আসবে 72.22 কিলো প্যাসকেল। এটা বলছে। এখন ঘতে আমাদেরকে বলছে প্রদত্ত উপাত্ত হতে ডাল্টনের আংশিক চাপ সূত্র যাচাই করো। তার মানে আমাদেরকে আসলে ঘতে এটা বের করতে বলছে যে তুমি আসলেই যাচাই করো যে আসলে আমাদের আনসারটা 72.22 কিলো প্যাসকেল আসবে কি না, যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই এ পাত্র এবং বি পাত্রের দুইটার আংশিক চাপের সমষ্টি তো মোট চাপ, তাই না? ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বলেছে? যতগুলো একটা গ্যাস মিশ্রণে যতগুলো গ্যাস থাকবে, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টি হচ্ছে মোট চাপের সমান, মিশ্রণের মোট চাপের সমান। তাহলে আমাদের এই অঙ্কে কী করতে হবে? এক্স গ্যাসের আংশিক চাপ বের করব, ওয়াই গ্যাসের আংশিক চাপ বের করব, এবং এই দুইটার যোগফল করে আমি দেখব দুইটার যোগফল 72.22 কিলো প্যাসকেল আসে কিনা। যদি আসে তাহলে আমরা বলবো যে আমাদের প্রদত্ত উপাত্ত ডাল্টনের আংশিক চাপ সূত্রকে অনুসরণ করে বা মেনে চলে। আর যদি না আসে তাহলে আমরা বলবো যে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে মেনে চলে না, মানে এখানে কিছু ত্রুটি দেখা দিয়েছে। আশা করি কনসেপ্টটা ধরতে পেরেছো। তাহলে চলো আমরা দেখি। তাহলে আমরা এইভাবে লিখব, আমরা জানি ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী, আমরা জানি ডাল্টনের আংশিক চাপ সূত্রানুযায়ী মিশ্রণের মোট চাপ সমান উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টি। উপাদান গ্যাসগুলোর মানে মিশ্রণ যে উপাদানগুলো দিয়ে তৈরি, সেই উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টি, মানে যতগুলো গ্যাস থাকবে মিশ্রণে সবগুলোর আংশিক চাপের যোগফল হচ্ছে মিশ্রণের মোট চাপের সমান। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যে আমাদের মিশ্রণের মোট চাপ কত? 72.22 কিলো প্যাসকেল দেওয়া আছে। এটা আসলে কি হবে? উপাদান গ্যাসগুলো আংশিক চাপের সমষ্টি। একটা গ্যাস কি? এক্স গ্যাস, তাহলে এক্স গ্যাসের আংশিক চাপ কত? PX। আরেকটা গ্যাস কি? ওয়াই গ্যাসের আংশিক চাপ কত? PY। তাদের সমষ্টি হচ্ছে 72.22 কিলো প্যাসকেল। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। পরীক্ষার খাতায় এই কথাগুলো লেখার দরকার নেই, এটা জাস্ট আমি লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। পরীক্ষায় তোমরা লেখা শুরু করবা এরপর থেকে, এতক্ষণ যা লিখছি তা লিখবা না। এটা লিখেছি কেন? তুমি যাতে কনসেপ্টটা ধরতে পারো যে ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাদেরকে বলেছে উপাদান গ্যাসগুলো আংশিক চাপের সমষ্টি মিশ্রণের মোট চাপের সমান। তো আমাদের এখানে উপাদান গ্যাস দুইটা, একটা হচ্ছে এক্স গ্যাস, একটা হচ্ছে ওয়াই গ্যাস। তাহলে এক্স গ্যাসের আংশিক চাপ PX আর ওয়াই গ্যাসের আংশিক চাপ PY, এদের যোগফল হচ্ছে 72.22 কিলো প্যাসকেল। যদি আসে তাহলে আমরা বলবো যে উদ্দীপকের উপাত্তগুলো ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলছে। যদি না আসে তাহলে বলবো মেনে চলছে না। তাহলে আমাদের অঙ্ক শুরু হবে এখান থেকে। তো অঙ্কটাকে আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, এখানে পার্পল দিয়ে করি। এখানে আমাদের এক্স গ্যাসের আংশিক চাপ, তো আমাদের এক্স গ্যাসের আংশিক চাপ কত আসবে? PX। এক্স গ্যাসের আংশিক চাপ যেটা হচ্ছে আমাদের PX। তো আমরা সূত্র কি জানি? আমরা এই যে আমাদের যে দুইটা জিনিস একটা পাত্রে যখন মেশানো হয় তখন আমাদের ফর্মুলাটা কি আসে বলো তো?
মানে তাদের আদি আদি অবস্থান, মানে এ পাত্রটাকে এক্স গ্যাস কোথায় ছিল, এ পাত্র, তাহলে এ পাত্রকে কোথায় মিশাচ্ছ তুমি, এ পাত্রকে এনে তুমি মেশাচ্ছ আসলে সি পাত্রে। তাহলে সি পাত্রে যখন মেশাচ্ছ তখন মিশ্রণে মোট চাপ কত আসবে, আমাদের ফর্মুলা মনে আছে, পি এ ভি এ, এটা হচ্ছে আমাদের পি এ ভি এ, অথবা আমরা এটাকে বলবো যে আমাদের যে কি ছিল, আমাদের হচ্ছে এক্স গ্যাসের যে চাপ ছিল সেটা, তাহলে আমাদের পি এ ভি এ মানে এ পাত্রে যখন ছিল ডিভাইডেড বাই মোট আয়তন, এটা হচ্ছে আমাদের এক্স গ্যাসের আংশিক চাপের সূত্র। যে আমাদের কোন একটা গ্যাসের আংশিক চাপ হচ্ছে আমাদের তার যে শুরুতে সে যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনের চাপ এবং আয়তনের গুণফল। তাহলে এক্স গ্যাসটা শুরুতে কোন পাত্রে ছিল, এ পাত্রে, তাহলে এ পাত্রের চাপ কত, পি এ, আর আয়তন কত, ভি এ। তাহলে শুরুতে যে পাত্রে ছিল সেই পাত্রের চাপ এবং আয়তনের গুণফল ডিভাইডেড বাই শেষে যে পাত্রে যাবে সেই পাত্রের আয়তন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি এক্স সমান কত পাবো, পি এ কত, পি এ হচ্ছে আমাদের 50 কিলো প্যাসকেল, পি এ হচ্ছে আমাদের 50 কিলো প্যাসকেল। ভি এ কত, ভি এ হচ্ছে আমাদের 10 লিটার, এই যে 10 লিটার, 10 লিটার। আর এই যে বড় হাতের ভি, এই বড় হাতের ভিটা কি, তুমি যখন সি পাত্রে যখন গ্যাসটাকে যখন মেশাচ্ছ, কোন কোন গ্যাস মেশাচ্ছ, এক্স এবং ওয়াই, এক্স কত 10 লিটার, ওয়াই কত 8 লিটার, তাহলে বড় হাতের ভি কত 10 + 8, মানে দুইটা মিলিয়ে যত আসে তত 18 লিটার। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝছি। তাহলে এটা কত আসবে, এটা আসবে আমাদের 50 × 10 ডিভাইডেড বাই 18, 27.78, 27.78 কিলো প্যাসকেল। তাহলে আমাদের এক্স গ্যাসের আংশিক চাপ হচ্ছে 27.78 কিলো প্যাসকেল। আবার আমাদের ওয়াই গ্যাসের আংশিক চাপ কত আসবে, তাহলে ওয়াই গ্যাসের আংশিক চাপ পিওয়াই, পিওয়াই সমান কত আসবে, ওয়াই গ্যাসটা শুরুতে কোথায় ছিল, বি পাত্রে ছিল, এই যে বি পাত্র, তাহলে পিবি ভিবি, পিবি ভিবি ডিভাইডেড বাই শেষে কোথায় আসছে, সি পাত্রে অর্থাৎ ভি। তাহলে ভি এর মান কত, 18 লিটার, আগের মতোই, ভি এর মান হচ্ছে 18 লিটার আগের মতোই, 10 + 8। আর পিবি কত, পিবি হচ্ছে আমাদের 100 কিলো প্যাসকেল, আর ভিবি কত 8 লিটার, তাহলে পিবি হচ্ছে 100 কিলো প্যাসকেল, ভিবি হচ্ছে 8 লিটার। ঠিক আছে, তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসে, এটা হিসাব করলে আমাদের আসবে উপরে 100 × 8 মানে 800 ডিভাইডেড বাই 18, 44.44, 44.44 কিলো প্যাসকেল আসবে। তাহলে সুতরাং মিশ্রণের মোট চাপ, মিশ্রণের মোট চাপ কি, আংশিক চাপের সমষ্টি। তাহলে মিশ্রণের মোট চাপ যেটাকে আমরা বলছি পি, সেটা হচ্ছে আংশিক চাপের সমষ্টি পি এক্স প্লাস পি ওয়াই। পি এক্স কত আসছে, পি এক্স আসছে আমাদের 27.78, পি ওয়াই কত আসছে 44.44। তাহলে দুইটা যদি যোগ করো তাহলে কত আসে, প্লাস 27.78 যোগ করলে আসবে 72.22, যেটা আমাদের অ্যাকচুয়ালি উদ্দীপকে দেওয়া আছে যে সি পাত্রে যখন মেশানো হয়েছে তখন হচ্ছে আমাদের মোট চাপ, মিশ্রণের মোট চাপ ছিল 72.22 কিলো প্যাসকেল। তো তখন আমরা কমেন্টে লিখে দিব যে এটা যে আসছে, তখন আমরা লিখব যা আমাদের গ্যাস মিশ্রণের মোট চাপের সমান, যা গ্যাস মিশ্রণের মোট চাপের সমান, গ্যাস মিশ্রণের মোট চাপের সমান, মানে সি পাত্রে যেটা দেওয়া আছে গ্যাস মিশ্রণের মোট চাপের সমান, মোট চাপের সমান। ঠিক আছে, সমান। তাহলে আমরা বলবো অর্থাৎ আমাদের কমেন্ট হবে এটা যে প্রদত্ত উপাত্ত ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে, অর্থাৎ প্রদত্ত উপাত্ত ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে, প্রদত্ত উপাত্ত ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে, ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। ঠিক আছে, আংশিক চাপ সূত্র মেনে চলে। তো এই ম্যাথটা কিন্তু কিছুটা ডিফারেন্ট ছিল, কোন জায়গা থেকে বলতো, কনসেপ্ট বোঝার দিক থেকে, মানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র সেম বাট কনসেপ্ট বোঝার জিনিস থেকে একটু ডিফারেন্ট ছিল। এই কারণে ভাইয়া এই ম্যাথটা হচ্ছে বেছে নিয়েছি যে এটা একটু ডিফারেন্ট ছিল, তাই না? তো এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, সবাই ক্লিয়ারলি এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ঠিক আছে, সবাই ক্লিয়ারলি এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। তারপর আমরা চলে যাব আমাদের আজকের সিকিউ নাম্বার 3। আজকে অলরেডি আমরা দুইটা সিকিউ কিন্তু করে ফেললাম, আজকে আমরা এরপরে চলে যাব আমাদের সিকিউ নাম্বার 3-এ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জান্নাত বলছো জি ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা তাহলে হচ্ছে পরেরটাতে চলে যাচ্ছি, এখন চলে যাচ্ছি আমরা আমাদের সিকিউ নাম্বার 3। সিকিউ নাম্বার 3 আমাদের কি দেখি চলো, দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022 এই সিকিউটা
কি করবা, এই সিকিউরটা আসলে কি করা উচিত, কোন গ্যাসে গরুর গ আসলে তোমাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, বেশি সময় দিব না, গরুর গয়ের আনসার বের করো। 2 মিনিটের মধ্যে যদি বের করতে না পারো তাহলে হচ্ছে আমি করাবো। যাও 2 মিনিটের মধ্যে গরুর গয়ের আনসারটা বের করো। 2 মিনিটের মধ্যে গরুর গ আনসার বের করে আমাকে দেখাও। এটা আমাকে দেখাও, 2 মিনিটের মধ্যে দেখাও। দিনাজপুর বোর্ড 2022। দিনাজপুর বোর্ড 2022, এই অঙ্কটা হচ্ছে আমাকে করে গরুর গ নাম্বারটা করে আমাকে আনসারটা বলো। তোমাদের কিন্তু 1 মিনিট চলে গেছে, হ্যাঁ 1 মিনিট কিন্তু চলে গিয়েছে, আর 1 মিনিটের মধ্যে যদি আনসার না আসে তাহলে আমি করা শুরু করব। আচ্ছা জান্নাত বলছো 0.805, তুমি বলছো যে আনসারটা আসবে 0.805। তো চলো দেখি, তুমি এটিএমে বের করেছো, আমার ধারণা যে তুমি আনসারটা এটিএম এককে বের করেছো। আমি একটু দেখি, এটিএম এককে নিয়ে হয়তো বা বের করেছো দুইটাকেই। হ্যাঁ এটিএম এককে যদি বের করো তাহলে হচ্ছে 0.805 আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তাহলে চলো আমরাও করি। আমিও তাহলে তোমাকে হতাশ করবো না, এটিএম এককেই ভাইয়া অঙ্কটা করব, যেহেতু অঙ্কটা আনসার বলেছো। তো সেহেতু হচ্ছে আমি তোমাদেরকে এটিএম এককে ম্যাথটা করে দেখাচ্ছি যে আমাদের 0.805 আসে কি না। ঠিক আছে, তো দেখো প্রদত্ত তাপমাত্রায় স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণে মোট চাপ নির্ণয় করো। যেহেতু স্টপ কর্কের অঙ্ক, তাহলে মোট চাপ কি আসবে আমরা সরাসরি আমি এত ডিটেলস লিখবো না, সরাসরি করে দিচ্ছি। দেখো দিনাজপুর 2022, দিনাজপুর 2022, তাহলে গ্যাস মিশ্রণে মোট চাপ স্টপ কক খুলে দিলে কত আসে। এখানে কি কি পাত্র আছে, এ পাত্র আর বি পাত্র, এ গ্যাস বি গ্যাস, তাহলে পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই নিচে কত ভিএ প্লাস ভিবি, এটা ছিল সূত্র। তো আমরা যে মান বসাই, তো আমি দুইটাকে এটিএমে নিতে চাচ্ছি, তাহলে পি এত মিলিমিটার পারদ-চাপে আছে, মিলিমিটার থেকে এটিএমে যেতে গেলে কী করতে হয় 760 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পিএ হচ্ছে 500 ডিভাইডেড বাই 760। ভিএ কত, ভিএ হচ্ছে 400 ml, তাহলে 400 ml রেখে দিই, এটা আমাদের আর লিটারে নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের ভিভিও তো মিলিলিটারই দেওয়া আছে। প্লাস পিবি কত 1 ATM, আর ভিভি কত 300 ml, তাহলে এটা হচ্ছে 1 ATM, এটা হচ্ছে 300 ml। আর নিচে কত আসবে আমাদের ভিএ প্লাস ভিবি, তার মানে 400 প্লাস 300। তো হিসাব করে দেখো আমাদের কত আসে, কত আসে। তো আমাদের এটা কত আসে, আচ্ছা বাঁধন দেখছি 611 করেছো, বাঁধনের অঙ্ক সঠিক, বাঁধন মিলিমিটার চাপে করেছো, দুইজনই সঠিক তোমরা। তো আমি এটিএমে করিয়ে দেখাচ্ছি, মিলিমিটার হয়েছে, বাঁধনের অঙ্ক সঠিক। তাহলে এটা আসবে আমাদের 500 ডিভাইডেড বাই 760, 760 ইনটু 400 প্লাস প্লাস হচ্ছে কত প্লাস 300, 300 একে 300 ডিভাইডেড বাই 700, এটা যদি এটিএমে যদি করো তাহলে আনসার আসবে 0.8045, তার মানে 0.805 এটিএম। ঠিক আছে, আর বাঁধন করেছো মিলিমিটার পারদ-চাপে রেখে, মানে তুমি হচ্ছে পিএকে 500 মিলিমিটার রেখেছো এবং পিবিকে 1 এটিএম সমান 760 মিলিমিটার পারদ-চাপ লিখেছো। তোমার অঙ্ক আসছে 611.43, সেটাও সঠিক। কিভাবে, এইখানেই করে দিচ্ছি। এটিএম থেকে তুমি যদি
মিলিমিটার পারদে যেতে চাও তাহলে কি করতে হবে 0.805 এটাকে তোমার 760 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে আমরা পেয়ে যাব মিলিমিটার পারদচাপ। তাহলে যদি মিলিমিটার পারদচাপ যদি পেয়ে যাই তাহলে যেটা পেয়েছো সেটাকে 760 দিয়ে গুণ দাও, 611.43 চলে আসবে। ঠিক আছে, তো আমি সবাইকেই খুশি করার চেষ্টা করলাম। তো আশা করছি যে দুজন আনসার দিয়েছো তোমরা দুজনেই হ্যাপি, কারণ দুজনেরই আনসার হচ্ছে সঠিক হয়েছে। ওকে, তারপর আমরা চলে যাই আমাদের ঘ নাম্বার ম্যাথে। ঘতে চলে যাই। ঘতে কি বলেছে, উদ্দীপকে কোন গ্যাসে অণুর সংখ্যা বেশি আছে। তো অণুর সংখ্যা বের করবা, দুইটার জন্যই আমাদের অণুর সংখ্যা বের করবা, ক্যাপিটাল এন বের করবা, ক্যাপিটাল এন বের করে যেটা হচ্ছে অণুর সংখ্যা বেশি থাকবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা প্রথমে এ গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা বের করি। এ গ্যাসের ক্ষেত্রে তো আমি এই পাশে করি, এই পাশে লিখি আমি এ গ্যাসের ক্ষেত্রে, আর ও পাশে বের করব বি গ্যাসের ক্ষেত্রে। এ গ্যাসের ক্ষেত্রে আর এদিকে হচ্ছে আমাদের বি গ্যাসের ক্ষেত্রে। বি গ্যাসের ক্ষেত্রে তাহলে দুই ক্ষেত্রে আমরা কি করব, অণুর সংখ্যা বের করব, ক্যাপিটাল এন। তো এ গ্যাসের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, আমরা জানি পিভি সমান এনআরটি। তাহলে বা পিভি ইকুয়াল টু এন ইকুয়াল টু কি এন বাই এন এ আরটি। তাহলে বা পিভি, তাহলে আমাদের এন ইকুয়াল টু কত, এন ক্যাপিটাল এন ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসবে, ক্যাপিটাল এন ইকুয়াল টু আসবে আমাদের পিভি এন এ ডিভাইডেড বাই আরটি। এই যে এন পাচ্ছ সেটা কি, এই এনটা হচ্ছে আমাদের এ গ্যাসের জন্য। ঠিক আছে, এই যে এনটা পাচ্ছ বড় হাতের এন, এটা হচ্ছে আমাদের এ গ্যাসের জন্য। তাহলে বাদই আমরা এন ইকুয়াল টু কত পাবো, এন ইকুয়াল টু আমরা পাচ্ছি পিভি এন এ, যদি বসাই মান বসাও, পি এর মান কত, পি এর মান হচ্ছে 500 মিলিমিটার পারদচাপ। তো এই অঙ্কটাকে আমি মিলিমিটারে রেখেই করি। ঠিক আছে, মিলিমিটারে রেখেই করি, 500 মিলিমিটার পারদচাপ। ভি এর মান কত, আচ্ছা মিলিমিটারে রেখে করা যাবে না, কারণ বলো তো, কারণ আর এর মান তো 0.08 বসাইতে হবে, তাই না। তাহলে 500 ডিভাইডেড বাই 760, এটা চলে আসছে আমাদের পি। ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 400 ml, লিটারে নিতে হবে, তাহলে 0.4 লিটার। এন এ কত 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে এন এ। আর এর মান কত 0.0821। খেয়াল করো আমরা আর এর মান এটা বসিয়েছি কারণ আমাদেরকে চাপকে এটিএমে নেওয়া লাগছে আর আয়তনকে আমাদের লিটারে নিতে হয়েছে। আর টেম্পারেচার কত, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 কেলভিন। 298 কেলভিন। তাহলে এখান থেকে আমরা এন পেয়ে যাব। এন সমান কত আসে দেখো, এন সমান আসবে 500 ডিভাইডেড বাই 760 ইন্টু 0.4 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298, এটা আসবে 6.478। 6.478 আসবে আমাদের, 6.478 ইন্টু কত আসবে আমাদের, এটা আসবে 6.478 ইন্টু 10⁻21। ঠিক আছে, 6.478 ইন্টু 10⁻21 এতটি, এটা হচ্ছে এ গ্যাসের জন্য। ঠিক আছে, তো কীভাবে আমরা এখন আবার কি করব, আমরা এখন বি গ্যাসের জন্য বের করব। তাহলে বি গ্যাসের জন্য চলো আমরা বের করি। বি গ্যাসের জন্য আমরা এত ডিটেলস লিখবো না, আমরা শর্টকাট করে ফেলবো। বি গ্যাসের জন্য যেহেতু এন গ্যাসের জন্য এন লিখছো, তাহলে বি গ্যাসের জন্য এন প্রাইম লিখো। এন প্রাইম মানে এন এ এন বি কেন লিখতেছি না বলো তো, কারণ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা হতো এন এ, তো সেক্ষেত্রে দুইটা এন এ হয়ে যাবে না, তাহলে তখন আমাদের জন্য এটা একটু কনফ্লিক্ট তৈরি হবে। এই কারণে আমরা একটাকে এন বললাম আর একটাকে এন প্রাইম বললাম। তাহলে বি গ্যাসের জন্য এটা কি পিভি এন এ ডিভাইডেড বাই আরটি। এন এ মানে আসলে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে পি এর মান কত, বি গ্যাসের জন্য 1 এটিএম। 1 এটিএম মানে কি মিলিমিটার পারদচাপে নিয়ে গেলে এটিএমই তো আছে, তাহলে এটা 1ই হবে। তারপর ভি কত, ভি হচ্ছে আমাদের 300 মিলিলিটার, তার মানে 0.3 লিটার। এন এ মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা, 6.023 ইন্টু 10⁻23। আর কত, আর হচ্ছে আমাদের 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। টেম্পারেচার কত, টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন। তাহলে এটা হিসাব করলে আমাদের এন প্রাইম চলে আসবে। এন প্রাইম কত আসে দেখো, 1 ইন্টু 0.3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298, হিসাব করলে আসবে 7.385। তার মানে 7.385 ইন্টু 10⁻21 এতটি। তাহলে আমাদের বড়কে ওটা ছিল দুইটাই 10⁻21, ওটা ছিল 6, এটা হচ্ছে 7, তাহলে আমাদের এন প্রাইম বড়। তো আমরা লিখবো এই জায়গাতে এসে আমরা লিখবো যেহেতু এন থেকে এন প্রাইম বড়, এন প্রাইম মানে কি বি গ্যাসের অণুর সংখ্যা, বি গ্যাসের অণুর সংখ্যা বেশি, তাহলে অর্থাৎ আমরা বলবো উদ্দীপকের কোন গ্যাসের অণুর সংখ্যা বেশি, বি গ্যাসের অণুর সংখ্যা বেশি।
বি গ্যাসে অণুর সংখ্যা বেশি, কারণ বি গ্যাসের অণুর সংখ্যাকে আমরা n প্রাইম বলেছি। তো এই ম্যাথটা সবাই বলো, ঘ নাম্বার ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। এটা তোমরা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা আমাকে জানাও। ওকে, জান্নাত বলছো ক্লিয়ার, জান্নাত ক্লিয়ার, ঠিক আছে। বাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এটা যদি বুঝে থাকো তারপর আমরা আমাদের পরের সিকিউতে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, বাঁধন ক্লিয়ার, ঠিক আছে। তো তাহলে আমরা পরের সিকিউতে আমরা চলে যাচ্ছি। পরের সিকিউটাতে আমরা যদি দেখি আমাদের পরের সিকিউ আমাদেরকে কি বলেছে, চলো দেখি। পরের সিকিউ আমাদেরকে বলেছে ময়মনসিংহ বোর্ড 2022। এটাতে আমাদেরকে দেখো কি বলেছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের চাপ ও আয়তন নিম্নরূপে পরিবর্তিত হয়। চাপ দেওয়া আছে, চাপ বনাম আয়তন নিম্নরূপে পরিবর্তিত হয়। এটাও একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ। তো চলো আমরা দেখি এই ম্যাথটা কীভাবে করতে হয়, ঠিক আছে? উদ্দীপকের গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলেছে একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। তো গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা আমরা জানি সবাই, গতিশক্তির ফর্মুলা হচ্ছে 3/2 nRT। এক মোল গ্যাসের জন্য গতিশক্তির ফর্মুলা হচ্ছে 3/2 nRT। এই সূত্রটা আমরা হচ্ছে যে ফিজিক্স চ্যাপ্টার 10-এও তোমরা পড়েছো, ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10। তো গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে আমাদের ইকে সমান 3/2 nRT। এই সূত্রটা কিসের জন্য? এক মোল গ্যাসের জন্য, বাট এখানে বলছে একটা অণুর জন্য। একটা অণুর জন্য হলে এই nটা আমাদের কি দিয়ে রিপ্লেস হবে? n/n এ, এবং বড় হাতের n এর মান কত? 1, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি, তাহলে আমরা বুঝবো। ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ 22। তো দেখো এই ম্যাথটা দেখো। তো আমরা জানি গতিশক্তি একটি অণুর, আমরা জানি গতিশক্তির সূত্র কি? ইকে সমান 3/2 nRT। এটা কিসের জন্য? এটা হচ্ছে মোলের জন্য। মোলের জন্য এই সূত্র, 1 মোল 2 মোল যদি মোল বলে দেয় তাহলে, বা যদি একটি দুইটি মানে সংখ্যা যদি বলে দেয় তাহলে সেটা সমান কত আসবে? n/n এ, n/n এ RT যদি সংখ্যার জন্য বলে দেয়, ঠিক আছে? সংখ্যার জন্য, যে অণুর সংখ্যার জন্য, অণুর সংখ্যা যদি বলে দেয়, অণুর সংখ্যার জন্য। এখন পরীক্ষায় এগুলো লিখতে হবে না, জাস্ট তোমরা যাতে করে পরে ধরতে পারো সেই জন্য ভাইয়া লিখে দিচ্ছি। তো অণুর সংখ্যার জন্য আসলে এরকম আসবে। তো এখানে আমরা এখানে একটি অণুর গতিশক্তি বের করে ফেলবো। একটি অণুর গতিশক্তি মানে কি? এই যে n, এই n এর মান হচ্ছে 1, আর n এ কত? 6.023 × 10⁻23। আরেকটা কনসেপ্ট সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে গতিশক্তি যখন বের করবা, শক্তি যখন বের করবা, তখন আর এর মান SI এককে বসাতে হয়। সব কিছু SI একক। তার মানে শক্তির অঙ্ক যখন করবা তখন আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। তখন আর 0.0821 আসবে না, ঠিক আছে? আর টি কত? টি আমাদের দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 কেলভিন। তো এই কনসেপ্টগুলো একটু মাথায় ঢুকিয়ে নাও, যে আমরা যখন গতিশক্তি বা শক্তি যখন বের করব তখন আমাদের আর এর মান SI এককে বসাতে হয়, যেটা হচ্ছে 8.314। তো আমরা যদি এভাবে করে যদি আমরা ম্যাথটা যদি করি তাহলে আমাদের কত আসবে? আমাদের উপরে দেওয়া আছে দেখো 3 × 1 × 8.314 × 298 ডিভাইডেড বাই নিচে কত? নিচে হচ্ছে আমাদের 2 × অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। আমাদের আনসার আসবে, গতিশক্তি আমাদের কত আসবে? নেগেটিভ একটা আনসার আসবে 6.17 × 10⁻21 জুল, কারণ একটা অণুর গতিশক্তি খুবই কম হবে, ঠিক আছে? একটা অণুর গতিশক্তি আমাদের অনেক কম হয়। তো আনসার হচ্ছে 6.17 × 10⁻21 জুল। তো আশা করি গরুর গড় সবাই বুঝতে পেরেছো। 4 লাইনের একটা ম্যাথ, সাথে জাস্ট কী করবা? দেওয়া আছে লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। দেওয়া আছে কী দেওয়া আছে লিখে দিবা। তারপর আসো ঘতে বলেছে এই ডাটাগুলো দেখো, চাপ হচ্ছে পি, আয়তন হচ্ছে ভি, পিভি গুণ করে দেখো তো, এটার গুণফল যত আসবে এটার গুণফলও তত আসবে, এটার গুণফলও তত আসবে। কথা কি বুঝছো? এই সবগুলোর গুণফল আমাদের কি আসবে? সেম আসবে। অর্থাৎ আমরা এটাকে যদি বলি P1, এটাকে যদি বলি আমরা V1, তাহলে P1 V1 সমান P2 V2 সমান P3 V3 আসবে। তো এটা কখন আসে? বয়েলের সূত্র। আমরা জানি বয়েলের সূত্র স্থির তাপমাত্রায়
চাপ এবং আয়তনের গুণফল সবসময় একটা ধ্রুবক থাকে। তাহলে উদ্দীপকের ডাটা কোন গ্যাস সূত্রকে সমর্থন করে? বয়েলের সূত্র। সেটাই আমরা গাণিতিকভাবে প্রমাণ করব, গাণিতিকভাবে বিশ্লেষণ করব যে উদ্দীপকের ডাটাগুলো বয়েলের সূত্রকে সমর্থন করছে, সেটাই আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। ঠিক আছে, তো এইখানে কীভাবে বিশ্লেষণ করব সেটা আমি একটু তোমাদেরকে একটু বলে দিচ্ছি, বাংলা কথা এত আমি লিখব না। শুরুতেই যেটা করবা সেটা লিখবা যে উদ্দীপকের ডাটা বয়েলের সূত্রকে সমর্থন করে। এটা তুমি উদ্দীপক দেখে বুঝে ফেলছো, তাই না? তারপর সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করবা। উদ্দীপকের ডাটা বয়েলের সূত্রকে সমর্থন করে, বয়েলের সূত্রকে সমর্থন করে। তো যখন তুমি একটা সূত্রকে সমর্থন করছে, তাহলে কি সেই সূত্রটার বিবৃতি লিখে ফেলাটা কি ফরজ হয়ে যায়? তারপরে তুমি কি লিখবা? যে বয়েলের সূত্রটি হলো, বয়েলের সূত্রটি এখানে লিখবা। তো এটা আমি আর লিখছি না, এখানে লিখবা বয়েলের সূত্রটি হলো। বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এর আয়তনের ব্যস্তানুপাতে পরিণত হয় বা ব্যস্তানুপাতিক এর উপর, অথবা আমরা বলতে পারি যে নির্দিষ্ট স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই বিবৃতিটা হচ্ছে এখানে লিখবা, সূত্রটা লিখবা। ঠিক আছে, সূত্র লেখার পর তারপরে কি করবা? তারপর এটা একটু ডেরিভেশন আছে না, ওটা লিখবা। অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক 1/p যখন তাপমাত্রা টি স্থির থাকে। একটু লিখবা এই কথাগুলো, ঠিক আছে? তাহলে বা ভি সমান কে ইন্টু 1/p, একটা সমানুপাতিক ধ্রুবক আনলা কে। তাহলে এটা সমান দিয়ে আমরা কি লিখব? বা পিভি সমান কে। তার মানে যত সবসময় পি এবং ভি এর গুণফল কী হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, তারপর লিখবা যে এখানে, তারপর তুমি অঙ্ক করা শুরু করবে। এখানে P1V1 সমান, খেয়াল করে দেখো, P1 কত? 1 ATM, V1 কত? 8 × 10⁻4 লিটার। তাহলে 1 ATM × 8 × 10⁻4 লিটার। তাহলে পিভি গুণ করলে আসলে পিভি সমান কি? কাজ। পিভি সমান কি? জুল, শক্তির একক। তাহলে এটার যে আনসার আসবে সেটা কিসে আসবে? জুলে আসবে। মনে রাখবা চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে কাজের সমান, কৃত কাজের সমান। তাহলে এটার একক কি? কাজের একক কি? জুল। তাহলে এটা হচ্ছে 8 × 10⁻4 জুল। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমরা লিখবা P2V2 সমান কত? P2 কত? P2 হচ্ছে 2 ATM, V2 হচ্ছে 4 × 10⁻4 লিটার। তাহলে 2 × 4 × 10⁻4 যদি গুণ করো তাহলে 4 দুগুণে 8, 8 × 10⁻4, একক কি? জুল। তারপরে তোমরা যদি P3V3 যদি বের করো, P3 কত? P3 খেয়াল করে দেখো, P3 হচ্ছে আমাদের 4 × কিলো প্যাসকেলে দেওয়া আছে, আর এটা কিসে দেওয়া আছে? লিটারে দেওয়া আছে। তো যেহেতু এটা কিলো প্যাসকেলে দেওয়া আছে, কিলো প্যাসকেলে রাখা যাবে না, কারণ কি? নিচেরটা কি দেওয়া আছে? V3 কি দেওয়া আছে? DM কিউব মানে কি? লিটার। 1 DM কিউব সমান 1 লিটার। তাহলে পিটাকে কি করতে হবে? ATM এককে বের করতে হবে। তাহলে 4 × কত দেওয়া আছে? 101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল থেকে তুমি যদি ATM এ নিতে চাও, সেটাকে 101.35 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু সাথে কি দেওয়া আছে? DM কিউব, 2 × 10⁻4 DM কিউব, তার মানে 2 × 10⁻4 লিটার। কারণ 1 DM কিউব যেই কথা, 1 লিটার একই কথা। ঠিক আছে, এই জায়গায় একটু কাজ করে নিয়েছি আমরা। প্রথম চাপটাকে আমরা কিলো প্যাসকেল থেকে ATM এ প্রকাশ করেছি, আর আমরা জানি 1 ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার একই কথা। ওকে, ডেসিমিটার কিউব আর লিটার একই কথা। তাহলে দেখো 101 মানে উপর নিচে কাটা যায়, সেম জিনিস। তাহলে এখানে থাকবে 4, আর এখানে থাকবে কি? 2 × 10⁻4। তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ আমাদের আসবে 8 × 10⁻4 জুল। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ভিন্ন ভিন্ন চাপ, ভিন্ন ভিন্ন আয়তন নিয়ে কাজ করলেও তাদের গুণফল কি আসতেছে? সেম মান, 8 × 10⁻4 জুল আসতেছে, তাই না? প্রত্যেকটার গুণফল কত আসতেছে? 8 × 10⁻4 জুল, 8 × 10⁻4 জুল, 8 × 10⁻4 জুল। তার মানে কি? পিভি সমান ধ্রুবক আসতেছে, গুণফলটা সবসময় ধ্রুবক আসতেছে। তাহলে আমরা লিখবো এইভাবে, যেহেতু P1V1 সমান, P2V2 সমান, P3V3 সমান, সবগুলোই সমান কত? 8 × 10⁻4 জুল। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি এটার মানে এইটাই যে পিভি সমান কে, আর পিভি সমান কে মানেই কি? অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক 1/p। তারপরে আমরা লিখব অতএব উদ্দীপকের ডাটা বয়েলের সূত্রকে সমর্থন করে। ফাইনালি আমরা লিখব অতএব উদ্দীপকের ডাটা বয়েলের সূত্রকে সমর্থন করে। এই হচ্ছে আমাদের 4 নাম্বার সিকিউ, উদ্দীপকের ডাটা বয়েলের সূত্রকে সমর্থন করে। উদ্দীপকের ডাটা বয়েলের সূত্রকে সমর্থন করে।
তো এটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এটা কিন্তু আমাদের 4 নাম্বার ম্যাথটা করা হয়ে গেল। তো 4 নাম্বার ম্যাথ সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে জানাও। তারপর আমরা 5 নাম্বার সিকিউতে চলে যাব। 4 পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, তারপর আমরা 5-এ চলে যাব। ওকে, ঠিক আছে, জান্নাত বলছো ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। তাহলে বাকিরা দেখি সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা। এবং আমি কি আজকে ক্লাস অনেক তাড়াতাড়ি শুরু করে দিয়েছি? মানে 9টায় ক্লাস শুরু করলে আমি দেখি তোমাদের সংখ্যা একটু বেশি থাকে। আজকে একটু আগে আগে ক্লাস শুরু করেছি বলে তোমরা সংখ্যায় অনেক কম আসছো। কিন্তু 9টার সময় যদি ক্লাস শুরু করি তাহলে তো আবার অনেক রাত হয়ে যায়। সেই কারণে আমি আজকে একটু সময় পেয়েছি, তাই আগে আগে ক্লাসটা শুরু করেছি। এবং এটা তো তোমাদেরকে আগে আমি জানিয়ে দিয়েছিলাম যে আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি হবে। সময় তো ছিল আসলে সন্ধ্যা 7টা, আমি সেই ক্লাস শুরু করেছি রাত মানে আরও 45 মিনিট দেরি করে শুরু করেছি। তো ঠিক আছে, তো সবাই আশা করি এইটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের পরের সিকিউতে চলে যাই। ও আচ্ছা, বাঁধন বলছো নেট প্রবলেম করছে অনেক, বারবার ঢুকি আর বের হয়। ওহো, ঠিক আছে, কিছু করার নাই, নেট প্রবলেম থাকতেই পারে, বাট হচ্ছে ধৈর্য হারা হলে হবে না, অধৈর্য হলে হবে না। যদি ইনকেস নেটের কারণে যদি ক্লাসটা লাইভ করতে নাও পারো, পরবর্তীতে রেকর্ডিং ক্লাস করে নিবা, ঠিক আছে? কারণ হচ্ছে তাহলে কী হবে, অধ্যায়টা আমার সাথে সাথে তোমাদের শেষ হয়ে যাবে। অধ্যায়টা আমার সাথে সাথে শেষ করে ফেলতে হবে। তারপর চলো পরের সিকিউতে যাই। 5 নাম্বার সিকিউ, বাড়ির কাজ। লিখো যশোর বোর্ড 23, এটা HW, ঠিক আছে? আমি তো PDF দিয়েই দিব, ঠিক আছে? এটা HW, এটা HW। জান্নাত বলছো আজকে তো 2টা ক্লাস হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাইয়া, 2টা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আজকে 2টা ক্লাস নেওয়া যাবে না। কারণ আজকে যদি ভাইয়া যদি 2টা ক্লাস নেই তাহলে কালকে আমার আনা মারিজুন খাতিমুন অবস্থা হয়ে যাবে। আনা মারিজুন খাতিমুন মানে হচ্ছে আমার অবস্থা শেষ। কারণ কালকে আগামীকাল সকাল 7টা থেকে আমার ব্যাচ শুরু হবে। তো আমি 2টা ক্লাস নেওয়ার পর আসলে পর্যাপ্ত রেস্ট পাবো না। এই কারণে একটা ক্লাসেই 2 ঘন্টা বা যতক্ষণই লাগুক এই 11টা সিকিউ শেষ করে আজকে ক্লাসটা আমরা শেষ করব, ঠিক আছে? আবার আগামীকাল আবার ক্লাস নেব ইনশাআল্লাহ। তো মানে সবসময় আসলে আমরা একটা প্ল্যান করি এবং হচ্ছে মানে আল্লাহ আমাদের জন্য একটা প্ল্যান করে রাখে, এবং সবসময় মনে রাখবা আল্লাহ হচ্ছে প্ল্যানটা করেন, সেটাই হচ্ছে মানে উত্তম পরিকল্পনা। তো আমরা একটা প্ল্যান করব, সেই প্ল্যান অনুযায়ী কাজ হলে আলহামদুলিল্লাহ, সেই প্ল্যান অনুযায়ী কাজ না হলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো এইটা বাড়ি কাজ করবা, এটা বাড়ি কাজ করবা। বাড়ি কাজ করতে যে যদি না পারো, পারার কথা, যারা আগের ক্লাসগুলো করেছো এইটা বাড়ি কাজ করলে পারবা, ঠিক আছে? দেখো আগের ক্লাসের সাথে মিলিয়ে দেখো, এইটা বাড়ি কাজ করলে পারবা তোমরা, ঠিক আছে? আর আর বাড়ি কাজ কীভাবে জমা দিবা আবারও বলছি, বাড়ি কাজ করার পর এই কাজটা কখনোই করবেন না। বাড়ি কাজ করার পর, আমি বারবার বলছি, বাড়ি কাজ করার পর হচ্ছে আমাকে কেউ মেসেঞ্জারে মানে বাড়ি কাজটা ছবি তুলে পাঠিয়ে বলবেন না যে ভাইয়া হয়েছে কিনা চেক করেন, এটা বলবেন না, ঠিক আছে? কারণ এটা আমি দেখব না। বাড়ি কাজ করার পর সুন্দর করে সেটার ছবি তুলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিতে হবে, ওকে? নাহলে কিন্তু দেখবো না। ফেসবুক গ্রুপে হচ্ছে বাড়ি কাজটা জমা দিতে হবে, সেখানে হচ্ছে আমি চেক করে দেখব, ওকে? নাহলে কিন্তু বাড়ি কাজ দেখা হবে না, তাহলে এটা বাড়ি কাজ থাকবে, এটা আমাদের বাড়ি কাজ থাকবে। আর যদি কেউই যদি না পারো সেক্ষেত্রে তো আমি আগামীকাল বাড়ি কাজ এটা আমি করাই দিবই, ঠিক আছে? তবে এটা আমি মনে করি না এই অঙ্কটা আসলে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে, এটা বাড়ি কাজ হিসেবে থাকলো। যশোর বোর্ড 2023, তারপর চট্টগ্রাম বোর্ড 2023, এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়ে দিব। উদ্দীপকে এ গ্যাসে অনুসংখ্যা হিসাব করো, এটা নিজেরাই পারবা আসলে। আমরা পরে যেটা আছে ঘ, কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এটা তোমাদের জন্য একটা নতুন টপিক, তো সেটা আমরা দেখব। আমরা আগে গ দেখি, গরুর গ দেখি, চট্টগ্রাম বোর্ড 2023। তো সবাই আশা করি লিখে রেখেছো বাসায়, বাড়ি কাজ হচ্ছে যশোর বোর্ড 2023, এটা তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকলো। যশোর বোর্ড 2023, এটা হচ্ছে তোমাদের SW, ওকে? আচ্ছা, এখন আসো আমরা 6 নাম্বার সিকিউ দেখি। চট্টগ্রাম বোর্ড 2023, উদ্দীপকের এ গ্যাসের অণুর সংখ্যা কত? এ গ্যাসের কী কী ডাটা দেওয়া আছে? টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, চাপ দেওয়া আছে, ভর দেওয়া আছে, ডব্লিউ আয়তন দেওয়া আছে, সবই তো দেওয়া আছে রে বাবা। তাহলে অণুর সংখ্যা কি? বড় হাতের এন বের করতে হবে। n ইকুয়াল টু হোয়াট? n ইকুয়াল টু হোয়াট? আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। n ইকুয়াল টু কত? এ গ্যাসের অণুর সংখ্যা কত আমাকে একটু বের করে একটু দেখাও। অণুর সংখ্যা কত আসবে আমাকে একটু বের করে দেখাও, পারা উচিত। 2 মিনিট সময়, গরুর গ করে আমাকে আনসারটা জানাও, অণুর সংখ্যা কত আসবে? নিচের কোন গ্যাসটি অণুর সংখ্যা
নিচের এ গ্যাসে মানে উদ্দীপকে এ গ্যাসে অণুর সংখ্যা হিসেব করো। তাহলে অণুর সংখ্যা বের করো, অণুর সংখ্যা বের করে আমাকে জানাও যে অণুর সংখ্যা কত আসবে। অলরেডি তোমাদের 1 মিনিট চলে গেছে, আমাকে জানাও অণুর সংখ্যা কত আসবে। আচ্ছা, বাঁধন বলছো 7.68 ইন্টু 10⁻20। ঠিক আছে, একজনে যেহেতু পেয়েছে আমি করা শুরু করি, হ্যাঁ, বাকিরা পাঠাতে থাকো। বাঁধন বলছো 7.68 না, 7.68 ইন্টু 10⁻20। চলো দেখি অণুর সংখ্যা। অণুর সংখ্যার সূত্র কি? ম্যাথটা কত নাম্বার ম্যাথ? ম্যাথ হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম 2023 গ। অণুর সংখ্যা বের করব, তাহলে আমি একদম সরাসরি করে ফেলি। অণুর সংখ্যা n ইকুয়াল টু PVNA ডিভাইডেড বাই RT। এটা হচ্ছে সূত্র। কোন সূত্র থেকে আসছে? PV ইকুয়াল টু NRT। ওই সূত্র থেকে ভেঙে চড়ে এটা আসছে। পি কত? পি দেওয়া আছে ATM এ 0.974, 0.974। ভি কত? ভি দেওয়া আছে আমাদের মিলিলিটার, লিটারে নিতে হবে 500 ml, তার মানে 0.5 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যা বসাবা 6.023 ইন্টু 10⁻23। আর এর মান কত বসাবা? 0.0821, 0821। আর টেম্পারেচার কত? টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন, 303 কেলভিন। তাহলে এটা আমাদের কত আসে দেখি, চলো দেখে ফেলি। 0.974 ইন্টু 0.5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু, আচ্ছা এতটুকুই না, 0.974 ইন্টু 0.5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 303। আমি দেখতে পাচ্ছি জান্নাতের আনসার সঠিক। জান্নাত বলেছে 1.18 ইন্টু 10⁻22। ঠিক আছে, বাঁধনের আর এর মান ভুল বসাই ফেলছো। এক্স্যাক্টলি আর এর মান তুমি মনে হয় 8.314 বসাই ফেলছো, এই জন্য তোমার আনসারটা ভুল আসছে। বাট অ্যাটেম্প্ট খুব ভালো ছিল। ঠিক আছে, নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, তাহলে এটার আনসার কত আসবে? এটার আনসার আসবে 1.18। অ্যাকচুয়ালি 1.179 আসে, তো ওটাকে আমরা 1.18 বলবো। 1.18 ইন্টু 10⁻22। ঠিক আছে, ওকে। তো আমাদের গরুর গ কিন্তু শেষ, আমাদের গরুর গ আমাদের করা শেষ। তারপর আমরা যদি যাই আমাদের ঘতে, ঘ নাম্বার অঙ্কে বলেছে উদ্দীপকের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? এ গ্যাস নাকি বি গ্যাস? তো আমরা জানি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে NO2, নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে আমাদের মেইনলি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো এগুলো কিভাবে বের করতে পারি আমরা? এগুলো আসলে আমরা বের করতে পারি আমাদের আণবিক ভর দিয়ে। তাহলে আমাদেরকে আসলে কী করতে হবে? এ গ্যাসের আণবিক ভর বের করতে হবে, বি গ্যাসের আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করার পর যার আণবিক ভর বেশি, মানে যার আণবিক ভর বেশি, সেইটা হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো দেখি, চলো দেখি, আমরা একটু খেয়াল করে দেখি। মানে আণবিক ভর বেশি বলে ভুল হবে, মানে আসলে যার আণবিক ভর আসলে এদের সাথে মিলবে তারা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে চলো প্রথমে আমরা এ গ্যাসের আণবিক ভর বের করি, তারপর আমরা বি গ্যাসের আণবিক ভর বের করব। ওকে, তাহলে এটাও কিন্তু PV সমান NRT ফর্মুলায়। তাহলে আমরা এই পাশে লিখি এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে
তো এ গ্যাসের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি পিবি ইকুয়াল টু এনআরটি, তাহলে সেক্ষেত্রে আণবিক ভর এম এ ইকুয়াল টু মানে এ গ্যাসের আণবিক ভর আমরা কত বের করতে পারি ডব্লিউআরটি ডিভাইডেড বাই পিবি। এটা ছিল আমাদের আণবিক ভরের সূত্র এম ইকুয়াল টু ডব্লিউআরটি বাই পিবি। কোন সূত্র ভেঙে আসছে এটা পিবি ইকুয়াল টু এনআরটি, ওই সূত্র ভেঙে এটা আসছে। তো আমি ডিরেক্ট এটা লিখলাম, বাট পরীক্ষায় মনে রাখবে এইভাবে ডিরেক্ট অঙ্ক করলে কিন্তু নাম্বার কেটে দিবে। ভাইয়া সময় বাঁচানোর জন্য এইভাবে করতেছি, পরীক্ষায় তোমাদেরকে কিন্তু একদম আমরা জানি পিবি ইকুয়াল টু এনআরটি, ওখান থেকে এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম, ওভাবে ভেঙে চড়ে কিন্তু এম এ আনতে হবে, ঠিক আছে। তাহলে ডব্লিউ কত ছিল 1.26 গ্রাম, এই দেখো 1.26 গ্রাম। আর কত, আচ্ছা একটু এদিক করে লিখি, নাহলে জায়গা নিবে না, 1.26, আর এর মান হচ্ছে 0.0821, টি কত 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। তারপর পি কত, পি হচ্ছে 0.974 এটিএম, 0.974 এটিএম। ভি কত 500 ml ছিল, তার মানে 0.5 লিটার। তো এইভাবে হিসাব করলে আমাদের এ গ্যাসের আণবিক ভর কত আসে দেখো, 1.26 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই 0.974 ইন্টু 0.5, এটা আসবে 64.36, 64.4 লিখতে পারো, 64.4। আবার বি গ্যাসের ক্ষেত্রে আণবিক ভরটা বের করো। বি গ্যাসের ক্ষেত্রে আমাদের আণবিক ভর এম বি ইকুয়াল টু ডব্লিউআরটি ডিভাইডেড বাই পিভি। এখানে আমরা বি গ্যাসের ডাটাগুলো বসাবো, সমান বি গ্যাসের ডব্লিউ কত 0.3 গ্রাম। তারপর বি গ্যাসের জন্য আর কত 0.0821। বি গ্যাসের টেম্পারেচারও 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন, এ দেখো 30। তারপর বি গ্যাসের পি কত 0.938, আর আয়তন কত 300 ml, তার মানে 0.3 লিটার। তাহলে পি হচ্ছে 0.938 আর আয়তন হচ্ছে 0.3 লিটার। তো আমরা যদি হিসেব করি তাহলে আমাদের বি গ্যাসের আণবিক ভর কত আসবে দেখো, 0.3 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই 0.938 ইন্টু 0.3। তো হিসেব করলে এটা কত আসে 26.5 আসে, 26.5। তো 26.5 আসলে কোন গ্যাস, নাইট্রোজেন টাইপ, কাছাকাছি একটা গ্যাস। নাইট্রোজেন আণবিক ভর কত 28। আর 64 কোন গ্যাস বলো তো, সালফার ডাইঅক্সাইড SO2। সালফারের আণবিক ভর, সালফারের পারমাণবিক ভর 32 আর অক্সিজেন দুইটা 32, 64, ঠিক আছে। তো লিখবা যে এখানে এ গ্যাসটি সালফার ডাইঅক্সাইড, যা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে আমাদের এখানে উদ্দীপকে কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এ নামক যে গ্যাস আছে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কারণ এ গ্যাসটি কি সালফার ডাইঅক্সাইড। তো আশা করি এই অঙ্কটাও তোমরা সবাই ক্লিয়ারলি কনসেপ্টটা ধরতে পেরেছো। চট্টগ্রাম বোর্ড 2023, সেটা কিন্তু খুব বাচ্চা অঙ্ক ছিল, অত বড় আহামরি কোনো অঙ্ক ছিল না। প্রথম অঙ্কে বলেছে এ গ্যাসের অণুর সংখ্যা বের করতে, আর পরের অঙ্কে বলছে যে কোন গ্যাসটা, এ গ্যাস এবং বি গ্যাসের মধ্যে কোন গ্যাসটা আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাও। তারপর আমরা পরের সিকিউতে চলে যাচ্ছি। ঠিক আছে। আর আগামীকালকের ক্লাসটা এক্স্যাক্টলি আমি কয়টার দিকে নিব সেটা হচ্ছে আমি গ্রুপে আগামীকাল জানিয়ে দিব, আজকে জানাতে পারছি না। ক্লাস হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, বাট ক্লাসটা কি একটু আগে হবে, একটু আর্লি হবে, নাকি একটু লেট করে হবে, মানে 9টার দিকে হবে নাকি 9টারও আগে হবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব, ঠিক আছে। তো ঠিক আছে, জান্নাত বলছো ক্লিয়ার, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা আমাদের পরের সিকিউতে চলে যাই। পরের সিকিউটা দেখি, পরের সিকিউতে আমাদেরকে কি বলেছে দেখি। 7 নাম্বার সিকিউ আমি করাবো না, বাড়ি কাজ SW। চট্টগ্রাম বোর্ড 2023-এর আরেকটা সিকিউ, এটা SW, ঠিক আছে। 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত বের করবা, আর কোন গ্যাসের ব্যাপন হার বেশি। ব্যাপন হার কীভাবে বের করে, এ গ্যাসের আণবিক ভর বের করবা 1 নং পাত্রে, বি গ্যাসের আণবিক ভর বের করবা 2 নং পাত্রে, তারপর ওই দুইটা আণবিক ভর দিয়ে তুমি RA RB বের করবা, ওই যে RA বাই RBর অনুপাত বের করবা। এই অনুপাতের মান থেকে তারপর বলবা কোন গ্যাসের ব্যাপন হার বেশি, ঠিক আছে। তাহলে এটা লিখে রাখো, চট্টগ্রাম বোর্ড 2023 আমার স্লাইডের 7 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের SW। তাহলে SW কিন্তু অলরেডি দুইটা পেয়ে গেছো তোমরা। একটা হচ্ছে স্লাইডের 5 নাম্বার, যশোর বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড 2023, ঠিক আছে। এবং আমি যখন তোমাদেরকে ক্যাপশনে যখন পিডিএফটা যখন অ্যাড করে দিব, তখন তোমরা পিডিএফে গেলে এই ম্যাথগুলোর উপরে, গায়ের উপরে, এই ম্যাথগুলোর পেজের উপরে SW লেখা দেখতে পাবা। যেগুলোর উপরে SW দেখতে পারবা সেগুলো হচ্ছে বাসায় SW করে আগামীকাল ক্লাসের আগেই আমাকে গ্রুপে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে,
ফেসবুক গ্রুপে হচ্ছে সেটা সাবমিট করতে হবে, মেসেঞ্জার গ্রুপ না, অথবা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে যদি পাঠাও আমি দেখবো না, পাঠালেও আমি বলে দিব এটা আবার হচ্ছে গ্রুপে সাবমিট করো। তো গ্রুপে দেওয়ার পর অ্যাপ্রুভ করবো, তারপরে হচ্ছে আমি সেটা চেক করে দিব, ঠিক আছে? ওকে, তারপর আসো পরেরটাই যাই, বরিশাল বোর্ড 2023। বরিশাল বোর্ড 2023 আমরা করব, এটা আমাদের করতে হবে। বরিশাল বোর্ড 2023-এ দেখো আমাদের প্রথমটা বলছে এ গ্যাসের আণবিক ভর কত, এটা তোমরা নিজেরাই বের করতে পারবা। তো এ গ্যাসের আণবিক ভর এই ডাটার উপর ডিপেন্ড করে, এবং তাপমাত্রা কত দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, দেখো চিপার মধ্যে 30 ডিগ্রি দিয়ে রাখছে, তোমাদের তো দেখবা চোখেই দেখবা না পরীক্ষার হলে, খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে এই দুইটা ইনফরমেশন, এই দুইটা গোল্লার উপর ভিত্তি করে এ গ্যাসের আণবিক ভর বের করে আমাকে জানাও কত। এ গ্যাসের আণবিক ভর কত হবে আমাকে জানাও। এ গ্যাসের আণবিক ভর কত? বের করো এ গ্যাসের আণবিক ভর কত আসবে। আচ্ছা, দেখি জান্নাতের উত্তর সঠিক হয়েছে কিনা, দেখা যাক সঠিক হয়েছে কিনা আমরা দেখি। চলো আমরা অঙ্কটা তাহলে করি। অঙ্কটা কি, বরিশাল বোর্ড 2023, বরিশাল 2023 গ। আণবিক ভর এ গ্যাসের, তাহলে এ গ্যাসের আণবিক ভর এম এ, সূত্র কি WRT বাই পিভি, WRT ডিভাইডেড বাই পিভি। ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে আমাদের 0.18 গ্রাম, তাহলে 0.18, আর কত 0.0821। মনে রাখো ডাল্টন আংশিক চাপ মানে এই ধরনের অঙ্ক আমরা আর এর মান 0.0821ই বসাবো, ঠিক আছে? টেম্পারেচার কত 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। পি কত, চাপ, চাপ হচ্ছে আমাদের 82 সেন্টিমিটার পারদ চাপ, তাহলে এটাকে এটিএম এ নিতে হবে। তাহলে এটিএম এ নিলে কত দিয়ে ভাগ করতে হবে, 76 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি 1 এটিএম সমান 76 সেন্টিমিটার পারদ চাপ। আর আয়তন কত 425 ml, লিটারে নিবা 0.425 লিটার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, কারণ আমরা আর এর মান অলরেডি ফিক্সড করে ফেলছি, আর এর মান আমি 0.0821 বসাবো, তাহলে যাই থাকুক চাপটাকে এটিএম এ নিব আর আয়তনটাকে লিটারে নিব। তাহলে নিলে এভাবে যদি করি তাহলে আনসার দেখি কত আসে। উপরে 0.18 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে আমাদের 82 ডিভাইডেড বাই 76 ইন্টু 0.425, 9.76, ঠিক আছে? জান্নাতের উত্তর সঠিক হয়েছে 9.76, আমাদের এ গ্যাসের আণবিক ভর 9.76। তো ঠিক আছে, আমাদের গরুর গ কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের ঘোড়ার ঘ কি বলেছে। উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ 110 কিলো প্যাসকেল হলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা। আচ্ছা, বলছে মিশ্রণের চাপ যদি 110 কিলো প্যাসকেল হয় তবে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা। আমাদের যত সূত্র আছে বলো, ডাল্টন আংশিক চাপ সূত্র থেকে শুরু করে যা যা আছে সবই কি আদর্শ গ্যাসের সূত্র, ঠিক আছে? তো আমরা আসলে কি করব, আমরা আসলে এই দুইটা এই কন্ডিশনের জন্য, এই চিত্রের জন্য আমরা আসলে গ্যাস মিশ্রণের মোট চাপ বের করব। গ্যাস মিশ্রণের মোট চাপ যদি আমাদের 110 কিলো প্যাসকেল হয় তাহলে আমরা বলবো হ্যাঁ আদর্শ গ্যাসের মতো মানে গ্যাস মিশ্রণের মোট চাপ বের করব, ঠিক আছে? এখন আমাদের বলে দিছে যে মোট চাপ, আমাদেরকে বলে দিছে গ্যাস মিশ্রণের চাপ হচ্ছে 110 কিলো প্যাসকেল। তার মানে আমরা অঙ্ক করে দেখব যে আসলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত।
অঙ্ক করে গ্যাস মিশ্রণের মোট চাপ যেটা পাবা সেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য মোট চাপ। তাহলে কি বললাম আমি বললাম এখানে যে অঙ্ক করে মোট যে চাপ পাবো, হ্যাঁ, বাঁধন বলছো আগের অঙ্কটাই বলছো তোমার 97.64 বসাই হয়েছে, মান একই বসাইছি তাও। আচ্ছা আমি একটু দূর করে দিই কনফিউশনটা। তুমি একটু চেক করে দেখো তো ভাইয়া, তুমি একটু চেক করে একটু দেখো তো তুমি ডব্লিউর মান 0.18 বসাইছো কিনা, তারপর আর এর মান 0.0821 বসাইছো কিনা, টেম্পারেচার 303 কেলভিন বসাইছো কিনা, তারপর চাপ 82/76 বসাইছো কিনা, এবং আয়তন 0.425 বসাইছো কিনা। যদি এভাবে বসায় থাকো তাহলে 9.6ই আসবে, ঠিক আছে, 9.76 আসবে, 9.76 আসবে, ঠিক আছে। তো আমি তোমাকে বলবো যে তুমি এইভাবে মানটা বসিয়েছো কিনা সেটা আরেকবার চেক করে দেখো, কারণ আমি ক্যালকুলেশন করে দেখেছি 9.76 আসে। ওকে, আচ্ছা এখন এইটাতে দেখি অঙ্ক করে মোট যে চাপ আসবে সেটা হচ্ছে আদর্শ চাপ, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ। এখন আমাকে বলছে উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ আসছে 110 কিলো প্যাসকেল। 110 কিলো প্যাসকেল হলে মানে গ্যাস দুটো আদর্শ আচরণ করবে কিনা। তো আমরা আসলে বের করব গ্যাস দুটো আদর্শ আচরণ করার জন্য আসলে চাপ কত হওয়া উচিত, গ্যাস দুইটা আদর্শ হওয়ার জন্য চাপ আসলে কত হওয়া উচিত। যদি আমরা পাই উত্তরেও যদি আমরা পাই 110 কিলো প্যাসকেল তাহলে আমরা বলবো হ্যাঁ গ্যাস দুটি আদর্শ আচরণ করবে। আর আমরা উত্তর বের করে যদি পাই যে না 110 আসে নাই, বেশি আসছে বা কম আসছে, তাহলে আমরা বলবো গ্যাস দুটি আদর্শ আচরণ করবে না, ঠিক আছে। তাহলে আমাদেরকে হিসেব হচ্ছে মোট চাপ 110 কিলো প্যাসকেল বানাইতে হবে। যদি 110 কিলো প্যাসকেল বানাতে পারো তাহলে বলবা হ্যাঁ গ্যাস দুটি আদর্শ আচরণ করবে। আর যদি 110 কিলো প্যাসকেল না হয়, কম হয় বা বেশি হয়, তাহলে বলবো আচরণ করবে না। একদম এক্স্যাক্টলি 110 কিলো প্যাসকেল হতে হবে। তাহলে চলো দেখি, তাহলে আমাদের সূত্র কি আদর্শ গ্যাসের জন্য, আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র কি, স্টপ কর্কের জন্য আংশিক চাপ সূত্র হচ্ছে P = PAVA প্লাস PBVB ডিভাইডেড বাই VA প্লাস VB। তো এই সূত্র, তাহলে ইকুয়াল টু PA কত, চাপ কত, PA হচ্ছে 82 সেন্টিমিটার আর ওটাতে আছে মিলিমিটার। তাহলে হয়তো দুইটাকেই সেন্টিমিটারে নাও, অথবা দুইটাকেই মিলিমিটারে নাও, অথবা দুইটাকেই ATM-এ নাও। কি করব, চলো দুইটাকেই আমরা সেন্টিমিটারে নিই, এটাই ভালো। একটা যেহেতু সেন্টিমিটারে আছে এটাকেও সেন্টিমিটারে নিয়ে যাই। তাহলে PA কত, 82 সেন্টিমিটার। VA কত, VA দেখো দুইটাই মিলিলিটারে আছে, তাহলে এটা চেঞ্জ না করি, হ্যাঁ মিলিলিটারে রেখে দিই। তাহলে এটা হচ্ছে 425, সেম একক হলে চেঞ্জ করার দরকার নাই। PB কত, PB আছে মিলিমিটার, বাট আমি প্রথমটা বের করেছি সেন্টিমিটারে। তাহলে 780 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, 78 সেন্টিমিটার, 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 78 সেন্টিমিটার। VB কত, VB আছে 455 মিলিলিটার, তাহলে 455 মিলিলিটার। তো আশা করি বুঝতে পেরেছো, আমি আয়তন চেঞ্জ করি নাই, জাস্ট চাপ দুইটাকে আমি সেন্টিমিটারে করে ফেলছি। তাহলে নিচে কত আসবে, 425 যোগ 455, 425 যোগ 455, হিসেব করে দেখো কত আসে, উপর হচ্ছে 82 × 425, উপর হচ্ছে 82 × 425 যোগ 78 × 455 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 425 যোগ 455, 79 আসবে, তাই না, 79, 79.93 আসছে, 79.93 কিলো প্যাসকেল আসছে। 110 আসে নাই। তাহলে আমরা বলবো যেহেতু মোট চাপ P ইজ নট ইকুয়াল টু 110 কিলো প্যাসকেল, যেহেতু 110 কিলো প্যাসকেলের সমান আসে নাই, তার মানে গ্যাস দুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না। অর্থাৎ গ্যাস দুটি আদর্শ আচরণ করবে না। আদর্শ আচরণ করবে কিনা, আদর্শ আচরণ করবে না। এটা হচ্ছে আমাদের উত্তর। তো সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও ভাইয়ারা, যে আমাদের সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা। এটা তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা আমাকে জানাও। আমরা 7 নাম্বার সিকিউ শেষ করে ফেলেছি, 7 নাকি 8, আমরা 8 নাম্বার সিকিউ শেষ করে ফেলেছি, ঠিক আছে। তার মানে আর 3টা সিকিউ আছে। তো এর মধ্যে 1-2টা বাড়ি কাজ চলে যাবে, ঠিক আছে। দেখি কয়টা বাড়ি কাজ যায়, দেখি কয়টা সিকিউ বাড়ি কাজ হিসেবে চলে যায়, দেখি আর কয়টা সিকিউ আমাদের করতে হয় দেখি। এবং আমাদের কিন্তু এই জাতীয় সিকিউ মানে এই টপিক আমাদের আজকে শেষ। মানে আমরা কিন্তু লাস্ট 3-4টা ক্লাস আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র,
এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু কাভার আপ করেছি, ঠিক আছে। তো আমাদের নেটওয়ার্ক থেকে কিন্তু আমাদের নতুন টপিক শুরু হবে, ঠিক আছে। তো বাঁধন বলছো ক্লিয়ার, তো আমরা আশা করছি সবাই এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা চলো আমাদের পরের সিকিউতে চলে যাই। এবং একটা জিনিস খেয়াল করছো, বরিশাল বোর্ডে যারা যদি কেউ থেকে থাকো, দেখো বরিশাল বোর্ডের প্রশ্নগুলো কিন্তু একটু কনসেপচুয়াল হয়, তো একটু ভালোভাবে একটু প্রস্তুতি নিতে হবে, ওকে। তারপর আসো আবার বরিশাল বোর্ড 23, বরিশাল বোর্ড 23-এ আরেকটা প্রশ্ন আসছে, এটাও আমাদের করে দিতে হবে, আমার করে দিতে হবে। তো আগে আমি দেখি বাড়ি কাজ দেওয়ার মতো কোনটা কোনটা আছে, এটাও করে দিতে হবে, এইটা। আচ্ছা, একদম লাস্ট যে সিকিউটা সেটা বাড়ি কাজ থাকবে, এটা বাড়ি কাজ, আগে বাড়ি কাজটা নিয়ে নাও। আর দুইটা সিকিউ করাবো আজকে আমি, বরিশাল বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, আর ময়মনসিংহ বোর্ড 23, এটা হচ্ছে বাড়ি কাজ থাকবে, ঠিক আছে। এটা বাড়ি কাজ থাকবে, এটা আমাদের বাড়ি কাজ থাকবে, ঠিক আছে, কারণ এটা আমাদের একদম সহজ পান্তা ভাত অঙ্ক, তো এটা আমাদের বাড়ির কাজ। তাহলে আমাদের বাড়ি কাজ হিসেবে 3টা ম্যাথ দিলাম আমি তোমাদেরকে। আমার পিডিএফের 5 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ, 11 নাম্বার ম্যাথ, এই 3টা ম্যাথ তোমাদের বাড়ি কাজ। এই 3টা বাড়ি কাজ হচ্ছে ক্লাসটা করেই, যারা যারা ক্লাস করছো ক্লাসটা করেই করে ফেলবা, করে হচ্ছে আমাকে আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে সেটা কী করবা, পোস্ট করে দিবা, তাহলেই হয়ে যাবে। চলো আমরা দেখি আমাদের, তাহলে চলো দেখি বরিশাল বোর্ড 23, 9 নাম্বার ম্যাথ। একটা পাত্র 100 লিটারের, একটা পাত্র 200 লিটারের, সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটু লিখে রাখি উপরে 27 ডিগ্রি সেলসিয়াস, এটা 200 এটিএম চাপ সহ্য করতে পারে, এটা চাপ সহ্য করার ক্ষমতা কত, 200 এটিএম। আর সিলিন্ডার 2 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা 50 এটিএম চাপ সহ্য করতে পারে, খুব বেশি চাপ এটা সহ্য করতে পারে না, ঠিক আছে। প্রথম প্রশ্ন, গ্যাস সিলিন্ডার 1-এ মিথেন অণুর সংখ্যা হিসেব করো। মনে করো সিলিন্ডার 1-এর গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস, তাহলে মিথেন অণুর সংখ্যা কত। মিথেন দিয়ে কি বুঝাইছে, এটার আণবিক ভর 16। মিথেন বলার সাথে সাথে আমরা বুঝে যাবো এটার আণবিক ভর 16, কারণ মিথেনের আণবিক ভর হচ্ছে 16, ঠিক আছে। তো আমাদের অণুর সংখ্যা হিসেব করতে বলেছে, তাহলে চলো আমরা দেখি গ্যাস সিলিন্ডার 1-এ মিথেন অণুর সংখ্যা কত হবে। তাহলে বরিশাল বোর্ড 23, এটাও আমাদের বরিশাল বোর্ড 23, আগের অঙ্কটাও কিন্তু বরিশাল বোর্ড 23 ছিল আমাদের, কিন্তু 23 সালে বরিশাল বোর্ড থেকে এটা 2টা সিকিউ আসছে। আসলে আমাদের শর্ট সিলেবাস, তোমাদের তো শর্ট সিলেবাস, এই অধ্যায় থেকে কিন্তু 2টা সিকিউ আসবে, এটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ। এই অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার যে 3 আছে পরিমাণগত রসায়ন, সেখান থেকে 2টা সিকিউ আসবে, 4টা। তড়িৎ রসায়ন থেকে 1টা আসবে, 5টা। জৈব যৌগ থেকে 3টা আসবে, টোটাল 8টা, ঠিক আছে, টোটাল 8টা, ওকে। আর জৈব যৌগ কবে থেকে শুরু করব সেটা আমি তোমাদেরকে বলছি, যে মোটামুটি আরও 1 মাস, মানে অক্টোবরের দিকে জৈব যৌগ শুরু করার প্ল্যান আছে আমার। এটা ডিপেন্ড করছে আমার ব্যস্ততার উপর ডিপেন্ড করছে। আসলে এই মুহূর্তে এত বেশি ব্যস্ত আছি যে জৈব যৌগটাকে শুরু যখন করবো আমি, এটা আসলে আলাদা শুরু করব। জৈব যৌগের ক্লাস আসলে এরকম থাকবে, সপ্তাহে 2 দিন জৈব যৌগের ক্লাস থাকবে, ঠিক আছে, সপ্তাহে 2 দিন, এবং ওই 2 দিন এক্সট্রা ক্লাস, মানে প্রতিদিন যে রাতে ক্লাস হয় না, ওই ক্লাসের মধ্যে আমি জৈব যৌগকে রাখতে চাচ্ছি না, মানে জৈব যৌগের ক্লাস হবে একটু আলাদা। তো ওই যে 2 দিন বের করা লাগবে সময়টা, 2 দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, ওই সময়টা এই মুহূর্তে ভাইয়া বের করতে পারছি না, যার জন্য জৈব যৌগের কোর্সটা এখনও পর্যন্ত শুরু করতে পারছি না। তবে জৈব যৌগের কোর্সটা আমরা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তো দেখো দেখো সিলিন্ডার 1-এ মিথেন অণুর সংখ্যা কত। তাহলে মিথেন অণুর সংখ্যা মানে কি, ক্যাপিটাল এন বের করতে হবে। সূত্র কী ছিল মনে আছে, PV/NA ডিভাইডেড বাই RT, এরকম একটা ফর্মুলা ছিল না। আচ্ছা, দেখি তো আমাদের সব কিছু দেওয়া আছে কি না এখানে। মিথেন অণু দেখো, পি দেওয়া আছে 200 ATM, ভি আছে 100 লিটার, টি আছে, কি লাগবে বলো তো, সবই তো দেওয়া আছে, তাহলে আমরা বের করে ফেলতে পারবো, ইজিলি বের করে ফেলতে পারবো। পি কত, 200 ATM, 200 ATM, ভি কত, ভি হচ্ছে 100 লিটার, এন অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.023 × 10⁻23, আর কত, আর হচ্ছে 0.0821, টি কত, টি হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন, সবই তো দেওয়া ছিল তাই না, সবই দেওয়া ছিল। তাহলে এটা থেকে আমরা এন বের করে ফেলবো, মিথেন অণুর সংখ্যা বের করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, মানে মিথেন অণুর সংখ্যা এম কিন্তু লাগে নাই, এখন লাগে নাই তো শেষ, দরকার কি, যেহেতু লাগে নাই তো ঝামেলা নাই, আমাদের লাগে নাই। তাহলে দেখো তো আমাদের এন কত, 200, পি কত 200, তারপর কত 100, তারপর কত 6.023 × 10⁻23, 10⁻23, এগুলো উপরের জিনিস, ভাগ নিচে কি বসবে 0.0821 × 300 কেলভিন। তো হিসাব করলে এটা কত আসবে, 4.89 × 10⁻26, 4.89 × 10⁻26, এতটি মিথেন অণুর সংখ্যা, মিথেন অণু থাকবে এতটি। পাত্র 1 যদি আমরা মিথেন অণু দিয়ে যদি পূর্ণ করি তাহলে এতগুলো মিথেন অণু থাকবে। তো আশা করি গ সবাই বুঝতে পেরেছো। তারপর চলো দেখি আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার কি বলেছে, গ্যাস পরিবহনের জন্য উদ্দীপকের কোন সিলিন্ডারটি অধিক উপযোগী।
কোন সিলিন্ডারটি বেশি গ্যাস পরিবহন করতে পারবে সেটাই বেশি উপযোগী। তার মানে যে সিলিন্ডারের মোল সংখ্যা বেশি হবে, মানে এন যার বেশি হবে, মানে মোল সংখ্যা যার বেশি, যে সিলিন্ডারের মধ্যে তুমি বেশি পরিমাণে গ্যাস ভরতে পারবা, ঢুকিয়ে রাখতে পারবা, সেটা হচ্ছে আমাদের গ্যাস পরিবহনের জন্য অধিক উপযোগী। কারণ যেটা আমি অধিক পরিমাণ গ্যাস যে সিলিন্ডারের মধ্যে ভরে রাখতে পারবো সেই সিলিন্ডারটি কি আমাদের বেশি ব্যবহার উপযোগী হবে। তাহলে আমরা পাত্র গ্যাস সিলিন্ডার 1-এর মোল সংখ্যা n বের করব, আবার গ্যাস সিলিন্ডার 2-এর মোল সংখ্যা n বের করব। দুইটার মোল বের করে যেই মোলটা বেশি আসবে সেই সিলিন্ডারটাই অধিক ব্যবহার উপযোগী হবে। তাহলে আমরা চলো লিখি গ্যাস সিলিন্ডার 1-এর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ, গ্যাস সিলিন্ডার 1-এর ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার 1 এর ক্ষেত্রে। আবার এই পাশে আমি লিখছি গ্যাস সিলিন্ডার 2-এর ক্ষেত্রে, গ্যাস সিলিন্ডার 2-এর ক্ষেত্রে। ঠিক আছে, আমরা একদিকে বের করছি গ্যাস সিলিন্ডার 1-এর ক্ষেত্রে, আরেকদিকে আমরা বের করছি গ্যাস সিলিন্ডার 2-এর ক্ষেত্রে। তাহলে আমাদের গ্যাস সিলিন্ডার 1-এর ক্ষেত্রে আমাদের কি আসে আমরা একটু দেখি চলো। আমাদের 1-এর ক্ষেত্রে আমরা মোল সংখ্যা বের করবো, তাহলে N1 কি দেওয়া আছে, গ্যাস সিলিন্ডার 1-এর জন্য আমাদের চাপ দেওয়া আছে 200, মানে পি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে পিভি ইকুয়াল টু কি এনআরটি, তাহলে এন ইকুয়াল টু কি পিভি বাই আরটি। ঠিক আছে, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে N1 ইকুয়াল টু পিভি বাই আরটি। মান বসিয়ে দাও, পি এর মান 200 ATM, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 100 লিটার, আর কত, আর হচ্ছে 0.0821, আর হচ্ছে 0.0821, আর টেম্পারেচার কত 300 কেলভিন, কারণ 27 ডিগ্রি সেলসিয়াস। তো হিসেব করে দেখো আমাদের N1 কত আসে। N1 আসবে আমাদের উপরে 200 × 100 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 0.081 × 300, হিসেব করলে আসবে আমাদের 812 মোল, 812 মোল। মানে আমি গ্যাস সিলিন্ডার 1 নাম্বার সিলিন্ডারে আমি 812 মোল গ্যাস কি করতে পারবো, ভরে রাখতে পারবো। আর N2 কত, N2 হচ্ছে পিভি বাই আরটি, এটার ভ্যালু বসাবা পিভি বাই আরটি। পি এর মান কত চলো দেখি, পি এর মান হচ্ছে আমাদের 50 ATM, ভি হচ্ছে 200 লিটার, আর টি হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 50 ATM, এটা হচ্ছে আমাদের 200 লিটার, আর হচ্ছে 0.081, আর টি হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 310 কেলভিন। এর সাথে আমরা 273 যোগ করে দিলাম, তাহলে যোগ করলে আমাদের আনসারটা কত আসবে দেখি। উপরে হচ্ছে 50 × 200 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের 0.0821 × 310, এটা হিসাব করলে আসবে 392.9, তার মানে 393 মোল লিখে রাখতে পারো। তাহলে দেখো N1 বড়, তাহলে যেহেতু N1 গ্রেটার দেন N2, তার মানে প্রথম গ্যাস সিলিন্ডারটি আমাদের অধিক ব্যবহার উপযোগী হবে। বলছে গ্যাস পরিবহনের জন্য উদ্দীপকের কোন সিলিন্ডারটি অধিক উপযোগী, তাহলে আমরা বলবো অর্থাৎ দ্বিতীয় সিলিন্ডারটি অধিক উপযোগী, দ্বিতীয় সিলিন্ডারটি, কারণ দ্বিতীয় সিলিন্ডারটা দিয়ে আমরা অনায়াসে কী করতে পারবো, আমরা অধিক পরিমাণে গ্যাস ভরে নিয়ে যেতে পারবো। দ্বিতীয় সিলিন্ডার অধিক উপযোগী গ্যাস পরিবহনের জন্য। তো আশা করি এটা বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, কমেন্ট একটু জানাই দাও। তাহলে দেখো বরিশাল বোর্ড 23-এর অঙ্ক দুইটা দেখছো, দুইটা অঙ্কই খুব ছোট ছিল, অঙ্কগুলো কিন্তু ছোট, আমার স্লাইডে 1 পেজেই হয়ে গেছে, বাট কনসেপচুয়াল। হঠাৎ করে আসলে পরীক্ষায় ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে আরে অধিক উপযোগী এটা কীভাবে বের করবো, তো এই কারণে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে বলবো কেমিস্ট্রি আমাদের ফার্স্ট পেপারে আছে আমাদের মোট 4টা অধ্যায়, সেকেন্ড পেপারে আছে মোট 4টা অধ্যায়, তো 8টা অধ্যায় মোটামুটি, মানে প্রত্যেকটা অধ্যায়ে আমরা দেখতে পাই যে আমাদের যদি 17 থেকে 23 পর্যন্ত যদি দেখি 70-80টা করে সিকিউ আছে। তো আমি তোমাদেরকে 70-80টা সিকিউ সলভ করতে বলবো না, অ্যাটলিস্ট প্রত্যেকটা অধ্যায় থেকে 50টা করে সিকিউ তোমরা সলভ করবে, অ্যাটলিস্ট 2023, 2022, 2022, 2021, মানে 2021, 2022, 2023, 2021 থেকে 2023 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ে দেখবে যে 50টা করে সিকিউ পাবা তোমরা। তাহলে 50টা করে যদি পাও, 8×50 কত, 400 সিকিউ সলভ করে পরীক্ষার হলে যাবা, 400টা সিকিউ সলভ করে পরীক্ষার হলে যাবা। ভাবতেছো কি যে এতগুলা সিকিউ, দেখো আগামী 7 মাসের মধ্যে তোমাদের পরীক্ষার আগে দেখবা ভাইয়া এই 400 সিকিউ তোমাদেরকে 4 বার করে মানে রিভিশন দেওয়া হবে ইনশাল্লাহ। তো যদি আমার মানে আর কোথাও পড়তে হবে না, শুধুমাত্র আমার কাছে বাসায় বই নিয়ে বসার দরকার নেই, আমি যে বাড়ি কাজগুলো দিব সেগুলো পড়লেই চলবে, আর আমার কাছে ক্লাসগুলো করলেই চলবে। এই যে রাতে বসে আমার সাথে কি করছো, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা কেমিস্ট্রি অঙ্ক করে ফেলতেছো, এই তো পড়া হয়ে যাচ্ছে। কেমিস্ট্রি তো আর পড়ার দরকার নেই, সে দিনের মধ্যে কোনো এক বেলা কী করবা, জাস্ট এই তোমার যে নোটটা করলা সেটাই হচ্ছে আরেকবার চোখ বুলিয়ে দেখবা, তাহলেই তো পড়া হয়ে গেল। কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে কিন্তু আলাদাভাবে, মানে যেদিন আমি কেমিস্ট্রি পড়াই, যেমন আজকে বলছি কি আজকে রাতে কেমিস্ট্রি পড়াবো, তো যারা আমার সাথে বসে অঙ্কগুলো করতেছো ভাইয়া কিন্তু খুব আস্তে আস্তে পড়ায়, স্লোলি পড়ায়, তো তাদের কিন্তু আসলে আর কিন্তু কী করার দরকার নেই, বাসে হচ্ছে সারাদিনে কেমিস্ট্রিটা আজকে নিয়ে বসার দরকার ছিল না, কারণ আমার কাছে তো পড়তেছো, আমার কাছে বসেই তো তুমি অঙ্ক প্র্যাকটিস করতেছো। তোমার জাস্ট কাজ কী হবে, রাতে ঘুমানোর আগে অথবা আগামীকাল সকালে উঠে আজকে যে ক্লাসটা করেছো সেটা আরেকবার একটু কী করে ফেলা, মানে প্রশ্নগুলো দেখে অঙ্কগুলো আরেকবার একটু দেখে ফেলা,
তাহলেই তো তোমার হচ্ছে কি হয়ে যাচ্ছে, পড়াটা হয়ে যাচ্ছে। এর বাইরে তো এক্সট্রাভাবে পড়ার মতো কিছু দেখছি না, মানে যে কম পড়ো আর কি। আর যে অনেক বেশি পড়ো তার জন্য তো আসলে কোনো কথাই নেই, এর থেকেও বেশি পড়তে হবে, পড়ার তো আসলে শেষ নেই। ঠিক আছে, তো এইভাবে পড়তে থাকো, একটু টেকনিক্যালি পড়বা। যারা 2025 ব্যাচের আছো, তোমাদের পরীক্ষা এখনও কিন্তু কিছু বলে নাই, তার মানে কি তোমাদের পরীক্ষা হিসেবে অনুযায়ী কিন্তু আগামী বছর এপ্রিল মাসে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আর 7 মাস সময় আছে। আজকের মাস, এই মাস বাদ দিলে 6 মাস। ঠিক আছে, তো 6 মাস 7 মাস এনাফ এ প্লাস পাওয়ার জন্য। এখনও কিচ্ছু পড়ি নাই, এ প্লাস পাবো কিনা, হ্যাঁ পাবা। এখন থেকে একটু গুছিয়ে পড়াশোনা শুরু করো। এখন যদি তুমি যদি আরও যদি 2-3 মাস যদি বাদ দিয়ে দাও টেনশন করতে করতে, মানে কোনো একটা জায়গায় গিয়ে আঁকড়ে ধরো, একটা জিনিসকে অবলম্বন করে সেখান থেকে শুরু করো। যেমন কেমিস্ট্রি কিচ্ছু পড়ি নাই ভাই, কিচ্ছু পারি না, একটা অধ্যায় পারি না, পরিবেশ রসায়ন শুরু করছি না, পরিবেশ রসায়ন থেকে পড়তে থাকো। দেখবা যে 4-5 মাসের মধ্যে দেখবা যে কেমিস্ট্রি তুমি এমন পারো, তোমার মানে মনেই থাকবে না যে তুমি অগাস্ট মাসে বা সেপ্টেম্বর মাসের শুরুতে কেমিস্ট্রি কিছুই পারতা না। বোঝা গেছে? একটা জিনিসকে বেস ধরে আগাও, মানে এলোমেলোভাবে পড়াশোনা না করে একটা জিনিসের উপর ভিত্তি করে এগিয়ে যাও। আর যারা পারো, অনেক পড়েছো, তারা তো পড়েছোই, তাদের জন্য তো আসলে এই সাজেশন খাটবে না। তোমরা তোমাদের পড়ার গতি আরও বাড়িয়ে যত বেশি পড়া যায় তত পড়তে থাকো, আর যারা পিছিয়ে আছো এইভাবে পড়তে থাকো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখি আমাদের আজকের লাস্ট সিকিউ কি, দিনাজপুর বোর্ড 2023। ঠিক আছে, তাহলে তোমাদেরকে 3টা সিকিউ বাড়ি কাজ দিলাম, আর 8টা সিকিউ কিন্তু ভাইয়া করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 8টা সিকিউ কিন্তু করিয়ে দিচ্ছি, 7টা অলরেডি করে ফেলছি, 8 নাম্বার সিকিউ আসলাম। দেখো, প্রথম প্রশ্ন, এ পাত্রের গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি মানে কি একটু আগে বলছিলাম, মনে আছে? ইকে সমান 3/2 এনআরটি। আবার এনআরটি ইকুয়াল টু কি, পিভি, অথবা বলা যায় 3/2 পিভি। এখন দেখি কোন সূত্র দিয়ে অঙ্কটা করা যায়। এ পাত্রের গ্যাস বলছে, এ পাত্রে গ্যাসে তো দেখো তো কী কী আছে। এ পাত্রে গ্যাসের হচ্ছে চাপ দেওয়া আছে, পি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে চাপ আর আয়তন দেওয়া থাকলে কষ্ট করে এনআরটি বের করার কি দরকার? মোল দেওয়া আছে, মোল দেওয়া নাই তো, তাহলে এন পাবা কোথায়? বা ভর ডব্লিউ দেওয়া আছে, দেওয়া নাই তো। গ্যাসের নাম বলা আছে, বলা নাই তো, তাহলে ডব্লিউ বাই এমও করতে পারছো না। তার মানে এখানে তোমাকে স্মল এন, ছোটো হাতের এন বের করার কোনো জিনিস দেওয়া নাই। তাহলে সূত্র কী হবে? 3/2 পিভি, 3/2 পিভি। উদ্দীপকের এ পাত্রে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দিনাজপুর 2023, দিনাজপুর 2023। গ, ইকে সমান 3/2 পিভি, 3/2 পি এর মান কত? সব এসআই এককে হবে, আগেই বলছি গতিশক্তি সব এসআই একক। এসআই একক মানে কি, প্যাসকেলে নিতে হবে, তাই না? দেখো পি কত দেওয়া আছে, 80 সেন্টিমিটার। এখান কিন্তু এটিএমে বের করলে হবে না, ঠিক আছে? তাহলে 80 সেন্টিমিটার থেকে তুমি যদি প্রথমে যদি, আচ্ছা এক কাজ করি, আমি এটা আলাদা বের করে তোমাদেরকে দেখাই। এখানে পি সমান 80 সেন্টিমিটার পারত। প্রথমে আমরা এটাকে মিটারে নিয়ে যাই, এটিএমে নিয়ে যাই। এটিএমে নিলে কত আসবে? 80/76 এটিএম, কারণ এক এটিএম সমান 76 সেন্টিমিটার পারত। তাহলে এটা হিসাব করলে কত আসবে? 80/76, 1.05 এটিএম। বাট এখানে আমরা থামবো না, এটাকে আমরা প্যাসকেলে নিব। কেন? কারণ এসআই এককে ম্যাথ করতে হবে। এসআই একক কি চাপের? প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে যেটা আসছে সেটাকে আমরা পরবর্তীতে 10, 13, 25 দিয়ে গুণ দিব। তার মানে যেটা আসছে সেটাকে তুমি 10, 13, 25, কারণ এক এটিএম সমান 10, 13, 25 প্যাসকেল। যদি গুণ দাও তাহলে কত আসবে? 10, 13, 25 দিয়ে গুণ দিলে আসবে আমাদের কত আসে? আমাদের আসবে হচ্ছে 1.0665, অথবা আমি যদি সংখ্যায় যদি বসাতে চাই, আচ্ছা এক কাজ করি, সংখ্যাতেই বসাই। হ্যাঁ, সংখ্যাতে বসালে আসবে 106, 657, 106, 657.89, তার মানে এত, 0.9, 106, 657.9 প্যাসকেল। ঠিক আছে, আর ভি কত দেওয়া আছে? ভিকে তাহলে কিসে বসাতে হবে? মিটার কিউবে বসাতে হবে, এসআই একক। ভি দেওয়া আছে মিলিলিটার, তাহলে মিলিলিটার থেকে প্রথমে লিটারে যাও। ভি হচ্ছে 320 মিলিলিটার, তাহলে প্রথমে কি করবা? মিলিলিটার থেকে লিটারে যাবা, লিটারে গেলে কত হয়? 1000 দিয়ে ভাগ করলে 0.32 লিটার। তারপরে মিটার কিউবে যাবা, লিটার থেকে মিটার কিউবে যাওয়ার নিয়ম কি? এটাকে tan ইনভার্স 3 দিয়ে গুণ করলেই লিটারটা মিটার কিউবে চলে আসে। ঠিক আছে, তো আমরা চাপ এবং আয়তন বের করে নিলাম এসআই এককে। তাহলে এখন আমরা এই মানগুলো এখানে বসাবো, ইকুয়াল টু 3/2। পি কত? পি হচ্ছে 10, 66, 57.9। আর ভি কত? আচ্ছা একটু এক কাজ করে আমি একটু বড় জায়গা নিয়ে করি, নাহলে আবার নিচে চলে যাচ্ছে লেখাটা।
তো আমাদের এটা আসবে 3/2, পি হচ্ছে 10, 66, 57.9 ইন্টু ভি হচ্ছে 0.32 ইন্টু 10⁻³ মিটার কিউব। এখন ম্যাথ করো, তাহলে কত আসবে 1.5, 3/2 মানে কি 1.5 ইন্টু 10, 66, 57.9 ইন্টু 0.32 ইন্টু 10⁻³। আনসার আসবে 51.19, তার মানে 51.2 জুল। এটা হচ্ছে গতিশক্তি। তো এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। তারপরে আমরা লাস্ট ঘ করব, তারপর আমরা ঘ করব, ঠিক আছে? আর ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং আগামীকাল ক্লাস কখন হবে সেটা আমি আগামীকাল দিনের বেলা তোমাদেরকে জানিয়ে দিব। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ওকে, জান্নাত বলছো ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। তো তা আশা করছি আমি যে সবাই ক্লিয়ার হয়ে গেছো এটা। তাহলে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। ঘ নাম্বার। ঘতে আমাদের কি বলেছে চলো দেখি। ঘতে আমাদের বলেছে উদ্দীপকের সুইচ দুইটির কোনটি প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে। সুইচ দুইটা, এইটা দেখো সুইচ 1, সুইচ 2, কোনটা খুলে দিলে দুর্ঘটনা ঘটবে। এখানে দেখো নিচে একটু করে বলে দিয়েছে এ ও সি পাত্রদ্বয় 105 সেন্টিমিটার পারদ পর্যন্ত চাপ সহ্য করতে পারে। তাহলে যে সুইচ খুলে দিলে চাপ 105-এর থেকে বেশি আসবে সেটাই দুর্ঘটনা ঘটতে পারে। মানে যে সুইচ খুলে দেওয়ার কারণে চাপ 105 সেন্টিমিটার পারদ চাপ ক্রস করে ফেলবে, তার থেকে বেশি হয়ে যাবে, সেটার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, কনসেপ্টটা কি? সুইচ 1 এবং সুইচ 2, সুইচ 1 কার মধ্যে কানেক্টেড? এ এবং বি এর মধ্যে। তাহলে সুইচ 1 খুলে দিলে আমাদের যে মিশ্রণের চাপ আসবে সেটা বের করব। সেটা বের করে আমরা দেখি 105 সেন্টিমিটার পারদ থেকে বেশি আসে কিনা। তাহলে প্রথম কাজ সুইচ 1 এর ক্ষেত্রে আমরা লিখব সুইচ 1 খুলে দিলে, আমরা লিখব সুইচ 1 খুলে দিলে মিশ্রণের চাপ কত আসে? মিশ্রণের চাপ, ঠিক আছে, মিশ্রণের চাপ। সুইচ 1 খুলে দিলে মিশ্রণের চাপ আসবে আমাদের সুইচ 1 কার মধ্যে? এ গ্যাস এবং বি পাত্রের মধ্যে। তাহলে কি হবে? PA/VA প্লাস PB/VB ডিভাইডেড বাই VA প্লাস VB। তো এই চাপটা দেখবো 105 থেকে বেশি আসে কিনা। PA কত? PA হচ্ছে 80 সেন্টিমিটার পারদ চাপ, 80 সেন্টিমিটার পারদ চাপ। VA কত? VA হচ্ছে 320 মিলিলিটার। আর এখানে কত আছে? বি পাত্র কত আছে? 0.85 লিটার। তাহলে হয়তো দুইটাকেই লিটারে নাও অথবা দুইটাকেই মিলিলিটারে নাও। তো আমরা কি করতে পারি? এক কাজ করি, দুইটাকেই লিটারে নিই। তাহলে 320 মিলিলিটার মানে কি? 0.32 লিটার। তাহলে VA হচ্ছে 0.32 লিটার, 1000 দিয়ে ভাগ করলাম। PB কত? PB হচ্ছে ATM-এ দেওয়া আছে, কিন্তু আমরা এটাকে তো আমরা সেন্টিমিটার অলরেডি লিখে ফেলছি, তাই না? এবং যে চাপ সহ্য করতে পারে সেটাও কিসে দেওয়া আছে? সেন্টিমিটার, 105 সেন্টিমিটার। তাহলে আমাদের জন্য ভালো হবে বিপ গ্যাসের যে চাপ সেটাকে ATM-টাকে সেন্টিমিটারে নিয়ে যাওয়া। তাহলে PA কত হবে? সেন্টিমিটারে নিয়ে গেলে 1.58 ইন্টু 76, কারণ 1 ATM সমান কত? 76 সেন্টিমিটার পারদ, ঠিক আছে, ইন্টু VB কত? আচ্ছা, জায়গা হবে না মনে হয়, আমি একটু বড় করে লিখি, একটু বড় জায়গা নিয়ে লিখি। দেখো PA কত লিখলাম? PA লিখলাম আমরা 80 সেন্টিমিটার পারদ চাপ, VA হচ্ছে 0.32 লিটার, PB লিখছি আমরা 1.58 ATM চাপ। তো 1 ATM সমান 76 সেন্টিমিটার, 76 দিয়ে গুণ করলাম। আর VB কত? VB দেওয়া আছে 0.85 লিটার, 0.85 লিটার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 0.32 প্লাস 0.85। ওকে, তাহলে এটা সমান আমাদের কত আসবে চলো দেখি। ইকুয়াল টু উপরে 80 ইন্টু 0.32 প্লাস 1.58 ইন্টু 76 ইন্টু 0.85 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 0.32 প্লাস 0.85, 109 সেন্টিমিটার পারদ চাপ, 109.11। তার মানে এটা খুললেই দরবার লাগছে নাকি? তারপরে ওইটাও চেক করতে হবে, ঠিক আছে? সুইচ 1 খুলে দিলেই দুর্ঘটনা ঘটবে। কেন বলো তো? কারণ সুইচ 1 খুলে দিলে চাপটা কিন্তু 105 ATM থেকে বেড়ে যাচ্ছে, 105 সেন্টিমিটার থেকে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো যেহেতু আমাদের, আচ্ছা যেহেতু এটা সুইচ 1 তাহলে এটাকে আমরা P1 বলি। হ্যাঁ, P1, 1-এর জন্য P1। যেহেতু আমরা P1 পাচ্ছি 105 সেন্টিমিটার থেকে বেশি পাচ্ছি, 105 সেন্টিমিটার পারদ চাপ থেকে বেশি পাচ্ছি, সেহেতু আমরা বলবো, অর্থাৎ সুইচ 1 খুলে দিলে
দুর্ঘটনা ঘটতে পারে। সুইচ 1 খুলে দিলে, অর্থাৎ সুইচ 1 খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, মানে ঘটবেই বলছি না, ঘটতে পারে, মানে হতে পারে যে ঘটলো না। হ্যাঁ, মানে আমরা অনেক সময় বলি না যে মিরাকেল ঘটে গেছে, যে ঘটে নাই, এই জন্য বললাম দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখন আবার দেখি সুইচ 2 খুলে দিলে কি হবে। আবার তাহলে এটা একটু অন্য কালি দিয়েই করি। হ্যাঁ, যেহেতু আরেকটা পার্ট করতেছি, তো এটা হচ্ছে আমি এই কালি দিয়ে করি। আবার সুইচ 2 খুলে দিলে, সুইচ 2 খুলে দিলে আমরা দেখতে পাচ্ছি মিশ্রণের চাপ কত আসে, এটাকে আমরা বলবো P2। তো সুইচ 2 কার মধ্যে, এগুলো সব মুছে ফেলি। হ্যাঁ, সুইচ 2 হচ্ছে আমাদের বি গ্যাস এবং বি পাত্র এবং সি পাত্রের মধ্যে। সুইচ 2 হচ্ছে আমাদের বি পাত্র এবং সি পাত্রের মধ্যে, তার মানে এইটা। তাহলে এটা কি আসবে, PbVb, এটা আসবে আমাদের PbVb প্লাস PcVc ডিভাইডেড বাই Vb প্লাস Vc। তাহলে এটা সমান আমাদের কত আসবে, ইকুয়াল টু Pb কত, Pb হচ্ছে আমাদের 1.58 ATM। এটাকে আমরা কি করব, সেন্টিমিটার পারদ-চাপে নিব। তাহলে 1.58 ইন্টু 76 সেন্টিমিটার পারদ-চাপ ইন্টু Vb কত, Vb আমরা পেয়েছি 0.85 লিটার, প্লাস Pc কত, Pc যাই থাকুক সেন্টিমিটারে নিব। কিসে দেওয়া আছে, কিলো প্যাসকেল। তাহলে কিলো প্যাসকেল থেকে তুমি যদি সেন্টিমিটারে নিতে চাও কি করতে হবে, প্রথমে কিলো প্যাসকেলকে এটিএমে বের করবা, তারপর সেটার সাথে 76 গুণ করবা, তাহলে এটা চলে আসবে আমাদের সেন্টিমিটারে। তাহলে মান কত দেওয়া আছে, 93.33 কিলো প্যাসকেল। তাহলে 93.33 এটাকে তুমি যদি এটিএমে নিতে চাও কিলো প্যাসকেল, 101.325 দিয়ে ভাগ করবা, কারণ আমরা জানি 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। তারপর এটার সাথে তুমি 76 গুণ করবা, তাহলে এটা আসবে আমাদের সেন্টিমিটার। তারপর এটার সাথে ভিসি গুণ করবা। ভিসি কত দেওয়া আছে, ভিসি দেওয়া আছে 550 ml, লিটারে নিলে 0.55 লিটার ইন্টু 0.55 ইন্টু 0.55। আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু বুঝে নিও, এটা হচ্ছে এইভাবে। তাহলে এই অঙ্কটা, এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 93.33 কিলো প্যাসকেল ছিল, সেটাকে আমি এটিএমে নেওয়ার জন্য কি করেছি, 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করেছি। এটিএমে যাওয়ার পর সেন্টিমিটারে নিতে হবে, আমরা জানি 1 এটিএম সমান 76 সেন্টিমিটার, এই জন্য 76 দিয়ে গুণ করেছি। আর 0.55 কি, সেটা হচ্ছে সি পাত্রের আয়তন, 550 ml, 1000 দিয়ে ভাগ করলে 0.55 ডিভাইডেড বাই নিচে কত, 0.85 প্লাস 0.55 সমান দিয়ে কত আসে। তাহলে উপরে বসবে 1.58 ইন্টু 76 ইন্টু 0.85 প্লাস 93.33 ভাগ 101.325 ইন্টু 76 ইন্টু 0.55 ডিভাইডেড বাই 0.85 প্লাস 0.55। এটা আসবে 100.4। এটা কিন্তু কম আসছে, এটা কিন্তু 105 থেকে কম আসছে। তার মানে সুইচ 2 খুলে দেওয়া আমাদের জন্য নিরাপদ, কারণ আচ্ছা সেন্টিমিটার পারদ, কিলো প্যাসকেল কেন লিখলাম, এটা নিরাপদ কেন, কারণ এটা 105 থেকে কম, তার মানে তার সহ্য ক্ষমতা থেকে এটা কম চাপ, তার মানে সে এটা সহ্য করতে পারবে। তাহলে আমরা লিখব যেহেতু P2 এটা লেস দেন 105 সেন্টিমিটার পারদ চাপ, সুতরাং সুইচ 2 খুলে দিলে দুর্ঘটনা ঘটবে না, এটা ঘটবেই না বলেই দেওয়া যায়। তাহলে অর্থাৎ সুইচ 2 খুলে দিলে দুর্ঘটনা ঘটবে না। তাহলে আমাকে বলছিল সুইচ 1 এবং সুইচ 2 এর মধ্যে কোনটি খুলে দিলে দুর্ঘটনা ঘটবে, তাহলে আমরা ফাইনালি লিখে দেবো অর্থাৎ সুইচ 1 খুলে দিলে দুর্ঘটনা ঘটবে, মানে ঘটতে পারে, এবং সুইচ 2 খুলে দিলে দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে, দুর্ঘটনা ঘটবে না। তো এটা ছিল আমাদের আজকে লাস্ট সিকিউ, যেটা দিনাজপুর বোর্ড 2023-এ আসছিল। তো তোমরা খেয়াল করো, দেখো আমি কিন্তু তোমাদেরকে গতকাল 4টা সিকিউ করিয়েছি, আজকে টোটাল 11টা সিকিউ দেখালাম, 3টা বাড়ি কাজ 8টা করে দিয়েছি, আমি টোটাল 12টা সিকিউ করিয়েছি এই টপিকের উপর, এবং 3টা সিকিউ বাড়ি কাজ দেওয়া আছে 15টা। তাহলে চিন্তা করো তো, মানে এই 15টা সিকিউ কিন্তু 2022, 2023, 2016 আর 2017 মনে হয় 2টা ছিল। তাহলে দেখো 13টা সিকিউ কিন্তু আসছে 2022 এবং 13-তে, 2022 এবং 2023-এ। তার মানে এই অধ্যায়ের এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ কি
আমরা যদি হিসাব করি দেখা যায় যে আমাদের 40% সিকিউই আসে এই টপিকের উপর ভিত্তি করে। তার মানে এই টপিক থেকে একটা সিকিউ ধরে রাখো, তোমার বোর্ডে তুমি যখন পরীক্ষার হলে বসবা তুমি প্রশ্নে পাবাই পাবা। ঘুরিয়ে পেঁচিয়ে তো একটু আসতেই পারে, তাই না? বাট ভাইয়া তো ঘুরিয়ে পেঁচিয়ে সব ধরনের জিনিসই দেখাচ্ছি। ওকে, তো এই সিকিউগুলো হচ্ছে তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবা এবং এই সিকিউগুলো কী করবা, এই সিকিউগুলোর মধ্যে যদি কোথাও যদি কোনো সিকিউ যদি না পারো সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে আমাকে জানাবা যে ভাইয়া এই সিকিউটি একটু করে দেন। তাহলে এরকম সবাই যদি জানাও তাহলে সবারটা জমিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেখা যাবে কোনো একটা ক্লাস নিয়ে সবার সিকিউগুলো একসাথে করিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের ক্লাসটা তোমরা যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো। আর যদি ক্লিয়ারলি এই মুহূর্তে যদি না বুঝতে পারো বা দেখা যেতে পারে যে পরে ক্লাসে জয়েন করেছো, সেক্ষেত্রে আমি বলবো পরবর্তীতে ক্লাসটা যখন রেকর্ড ইউটিউবে যখন আপলোড করা হবে তখন সেখান থেকে দেখে নিবা। ঠিক আছে, তো আগামীকালকে ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।